এই যে পাওয়ার টু গিভ, আমার কাছে যদি ক্ষমতা থাকে, আমি তোমাকে দিতে পারি মানে কি? তোমাকে আমি নলেজ দিতে পারি, তোমাকে আমি এম্পাওয়ার করতে পারি, তোমাকে আমি ইনফরমেশন দিতে পারি, তোমাকে আমি একটা পথ দেখাতে পারি। এই যে দেওয়া, এই দেওয়াটা কিন্তু আমাকে অনেক আবার ফিরিয়ে দেবে। গিভ টু গেইন, এবারের কিন্তু স্লোগান হচ্ছে গিভ টু গেইন। তো সুতরাং সেটা শুধু পুরুষরা করবে, সেটা শুধু রাষ্ট্র একা করবে, তাও না কিন্তু। কাঠবিড়ালির গল্প জানেন? এই যে এই যে যেটা মানে কি জানি এটা? এই যে যখন রাম যখন যুদ্ধ করতে শ্রীলঙ্কাতে, এই যে সমুদ্র বন্ধনে কাঠবিড়ালি বলে কি আমিও কিছু করতে চাই। তো হ্যাঁ। কি করবে তুমি? বলে এইটুকু একটা ছোট্ট প্রাণী একটা করে ছোট করে ইট এনে ছোট টুকরা এনে বালির টুকরা এনে ফেলে দিচ্ছে। হ্যাঁ, ফেলছে। ছোট বালি নিয়ে আসছে, এনে বালি দিচ্ছে। তো ওই যে কাঠবিড়ালি কিন্তু আমরা সবাই কিছু না কিছু রুল নিতে পারি। এই একটাই কথা চলছে যে মোবাইল বাচ্চাদের স্কিল, বাচ্চাদের যে ইনহেরেন্ট যে প্রতিভা সেটারে নষ্ট করতেছে। তার মধ্যে যে কল্পনা করার যে শক্তি, সেটারে সে আঘাত করতেছে, সেটারে সে ভোঁতা বানাইতেছে। তারে নানা দিকে তাড়িত করতেছে। পজিটিভ কাজের থেকে তারে নেগেটিভ পথে তারে নিয়ে যাইতেছে। সেখানে মারাই দিয়া যাইতেছে। এই যে ঘড়ির কাঁটা দেখে মেয়েদের চরিত্র বিচার করা হয়। কোনো পেশায় মেয়েদের আ মানে রাত্তিরে কাজ করতে হয়। আবার কোনো জায়গাতে কোনো বড় মানুষের মুখে আমরা শুনি, মেয়েরা রাত্তিরে কেন কাজ করবেন? আমি নামটা বললাম না। হ্যাঁ, যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। কিন্তু ঋতু আমি আজকাল দেখলাম, আমি নিজে একজন মা। কিন্তু আমি আজকাল দেখলাম যে কোনো মেয়েরা মা হইতে আর চায় না। বলে এই দায়িত্ব আর নিতে পারতেছি না। এই দায়িত্ব ইন্ডিয়াতেও কিন্তু এই দায়িত্ব নিতে পারতাম না। এই দায়িত্ব আর আমার বহন করতে ইচ্ছা করে না। সবকিছু আমার কাঁধেই চাপবো, আমি পারতাম না এই কাজটা করতে। আবার ইন্ডিয়াতেও শুরু হয়েছে কিন্তু। ই এটাও কিন্তু ইকুয়ালিটি কোনখানে? ইকুয়ালিটি হলো তুমি নিজেরে ইমপ্রুভ করার জন্যে যে কাজ, যে তোমার যে ক্ষেত্রটা, তুমি যাতে লেভেল ফিল্ড এ দৌড়াইতে পারো। তুমি যে দৌড়ানোর যে তোমার যে মাঠটা, সেই মাঠটা লেভেল ফিল্ডে হোক। তুমি তোমার ভাই দৌড়াইতেছে একটা খুব সুন্দর জায়গা দেয়া। আর তুমি যে দৌড়াইতেছো এটার মধ্যে খাদরা-খুদুর। তোমারে রান্না করতে হয়, তোমার মায়ের জন্য জল আনতে হয়, তোমার মায়ের বাচ্চা দেখতে হয়। এই যে আর তোমার ভাই আরাম কইরা সকালবেলা চান কইরা সে স্কুলে যেতে পারতেছে। কিন্তু তুমি বোন, তুমি কি করতেছো? তোমারে ২ কিলোমিটার দূরের থেকে জল টাইনা তুইলা দিয়া যাইতে হইতেছে। গরুর খাবার টাইনা দিয়া যাইতে হইতেছে। এই যে এইটা চাই না। আমরা চাই লেভেল ফিল্ড। নমস্কার। আজকে আন্তর্জাতিক নারী দিবস। গত বছরও আমরা এরকম দিনে আপনারারে এপিসোড উপহার দিছি নারী দিবসের। সেইদিনও এপিসোডের মধ্যে আমরা নারীরারে নিয়া কি ভাবি, আমাদের মনের কথা, আপনাদের মনের কথা ছিল। কিন্তু কি হয়, টক উইথ ঋতু পডকাস্ট যেদিন থেকে আমি শুরু করছি, এই জার্নিটা আমি একজন নারী হিসেবে কিন্তু খুব কঠিন। দেখতে মনে হয় খুব মসৃণ, কিন্তু ভেতরে খুব কঠিন। ভেতরে যুদ্ধ চলে। তো অনেক যুদ্ধই অনেক রকমভাবে আমরা জানি, কেউ বা জানি, কেউ বা জানি না। আজকে ২০২৬ নারী দিবস, আজকের আন্তর্জাতিক নারী দিবস। আজকে আমি যার বাড়িতে আইছি, মূলত তারই জন্মসূত্র থেকে পাওয়া। এবং আ বলতে গর্ব না শুধু, মানে গর্ব হয় না শুধু, এইটার কইতে আরো ভালো লাগে যে আমরা এমন, মানে আমি স্পেশালি এমন পরিবারের থেকে বিলং করি, এমন কিছু নারী নিয়ে আমার চারপাশ, আমি খুব ব্লেসড। সো আজকে আমি আছি শ্রীমতী ফুলন ভট্টাচার্যের বাড়িতে। নমস্কার পিসি। এবং ক্যামেরার সামনে আমি পিসি শব্দটা উচ্চারণ করার একটাই কারণ, এর থেকে বড় সম্পর্ক আমার কাছে নাই। উনি হয়তো সমাজে অনেক পরিচিতি আছে ওনার, কিন্তু আমার কাছে উনি পিসি। কেমন আছো? আমি একদম ভালো আছি। একদম ভালো আছি। আমাদের এই তে অনুষ্ঠান অনেক ধন্যবাদ তোমাকে আসার জন্য আমার এখানে। আমাদের এই অনুষ্ঠানটা মূলত খাস বাংলায় হয়।
এবং আমি যখন তোমারে নিমন্ত্রণ করছি, তখন তুমি আমারে কইছো যে, "আমি চেষ্টা করু।" তো আজকে একটু আমরা যেভাবে ঘরে কথা কই, মূলত তুমি ঘরেও এভাবে কথা কও না। তবু আমার জন্য, আমার চ্যানেলের জন্য তুমি চেষ্টা করো। আমার অডিয়েন্সের জন্য তুমি চেষ্টা করো আরকি। হ্যাঁ, ঋতু আমার খুব ভালো লাগছে, মানে লাগতাছে ভালো যে তোমরা তোমাদের যে চেষ্টাটা আমি তো ফলো করি। তোমার এটা পডকাস্ট আমি দেখি। আমি মানে আমার দেখতে ভালো লাগে এবং সেটা এই যে আমাদের যে প্রতিদিনের ভাষা যেটা আগরতলায় সকলে ব্যবহার করেন। ব্যবহার কথাও বলেন, যে ভাষাতে কথা কন, সেটাতে তোমরা কথা বলো। মানে এই পডকাস্টটা। এটা একটু অন্যরকম। আমার কাছে বেশ ভালোই লাগে। আমি এটার জন্য তোমাদের ধন্যবাদ জানাই। তবে শুধু একটা কথা আমি বলে রাখি। ধরো আমি মানে পারল না। মানে হয়তো পুরোটা পারব না, মানে পারতাম না। তো আমি চেষ্টা করব। একদম তুমি তোমার মতো করেই হ্যাঁ, চলে। একদম তোমাদের সঙ্গে মানে তোমাদের সঙ্গে তাল মিলাইতে আমি হ্যাঁ, চেষ্টা করব। ঠিক আছে। আজকে তো নারী দিবস শিওর। এবং খুব ছোট থেকেই তোমারে যেভাবে আমরা দেখছি এবং কিছু মানুষরে দেখেই তো পথ চলা কিরকম হইতে পারে এগুলো অনেকেই শিক্ষা নেয়। আ আজকে নারী দিবস প্রত্যেকটা জায়গাতে উদযাপন হইতেছে নারীরারে নিয়া। তোমার কাছে এই যে নারী দিবস উদযাপনটা, এই যে একটা দিনের ঘটা, তুমি ঠিক কেমন কইরা দেখো? ঋতু আমি আ এই প্রশ্নটা কিন্তু আ প্রতিদিনই মানে যখন নারী দিবস আসে, নানা কর্নার থেকে এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা মুখোমুখি হই। অনেকেই জিজ্ঞেস করেন যে, "আপনি কি মনে করেন যে এরকম একটা দিনে এক একদিনের অনুষ্ঠানে কিছু করা যায়? আ কোনো কিছু লাভ হবে? মানে কোনো লাভ হইতে পারে কিছু?" এরকম জিজ্ঞেস করেন। কিন্তু আমার যেটা মনে হয় যে, এই একটা দিনেরও কিন্তু অনেক মাহাত্ম্য আছে। অন্তত আমাদের যে নারীরা এরা যে অবস্থাতে এখনো আজকের দিনেও আজকে যখন তুমি মানে বিজ্ঞান, টেকনোলজি মানে তার একেবারে সর্বোচ্চ জায়গায় গেছে। এআই, এআই এখন মানে মানুষের বুদ্ধির থেকেও এআই মানে আরো বেশি। মাথা মানে মানুষের কাজ এআই করছে এখন। এরকম। এআই এর মানে ইয়ে নিয়ে এখন সারা পৃথিবী জুড়ে আলোড়ন। যে মানুষকে হয়তো অকেজো করে দেবে। এইরকম যখন একটা পরিস্থিতি, আমাদের মেয়েদের কাছে না এখনো অনেক সুযোগ এখনো নাই। এখনো হুম। নাই। এখনো আমাদের মেয়েদের জল আনতে অনেক দূরে হাঁটতে হয় বহু জায়গাতে। এখনো দেখো একটা কথা আমি বলি যে আমাদের আমাদের কিন্তু এখন যুদ্ধ নাই, হ্যাঁ? আর যুদ্ধ না থাকা কিন্তু শান্তি না। এক যুদ্ধ নাই তার মানে আমরা খুব শান্তিতে আছি তা কিন্তু না। পৃথিবীর একটা বড় অংশ যুদ্ধেতে আছে। একটা বড় অংশ। মানে এটা যে এর যে মানে প্রভাব সেটা কিন্তু তোমার সারা পৃথিবীরই মেয়েরা কোনো না কোনোভাবে সেটা সাফার করে। আর যখন যুদ্ধ নাই, তখনও কিন্তু এটা আরেক রকমের যুদ্ধ চলে। হ্যাঁ? যুদ্ধ নাই যখন তখন আরেক রকমের হুম। যুদ্ধ চলে। ফলে যুদ্ধ নাই মানে শান্তিতে আমরা আছি তা না। আবার যারা যুদ্ধেতে আছে তারাও তো শান্তিতে নাই। তারা তো অবশ্যই নাই। কারণ দেখো একজন মা তার সন্তানের কথা তাকেই ভাবতে হয়। তিনি ভাবেন, তারে ভাবতে হয় সন্তানের কথাটা। সন্তানের খাবার, তার পোশাক, এই যে এত বড় শীত গেল, তুষারপাত এবার, চারদিকে তুষারপাত। হুম, তার সন্তানের জন্য গায়ের জামা নাই, কাপড় নাই। আমাদের যদি আমাদের দেশের কথা ভাবো, আমাদের দেশেও কিন্তু চিত্রটা দেখবে তুমি মানে মায়েদের কাছে কিন্তু প্রায় কাছাকাছি। একদম। কাছাকাছি। একজন মা তার বাচ্চাকে বড় করা তার বড় করার যে লড়াই, সেই লড়াইটা কিন্তু মাকে আমাদের দেশেও কিন্তু একজন মা আ প্রায় একা হাতে এখনো সামাল হুম, দেন হুম। অনেক মারা, অনেক মারা। এবং সন্তানদের যে সাফল্য সেটা দেখবে তুমি যদি দেখো আরকি একটুখানি নাড়াচাড়া করো তাইলে দেখবে যে মা একটা বড় রোল পালন করে। এখন এই মায়ের কাছে যদি অর্থ না থাকে, এই মায়ের কাছে যদি কাজ না থাকে, এই মা যদি সিদ্ধান্ত নিতে না পারে, এই মা মানে এমনকি যে আমি কটা সন্তান নিমু, আমি কটা সন্তান নিতে পারি, সেই সিদ্ধান্তটাও যদি একজন মায়ের নেওয়ার ক্ষমতা না থাকে, হুম, আমার সন্তান আমি জন্ম দিলাম এত কষ্ট করে করলাম।
তারপর দেখা গেল কি আমি তো রক্ত নাই আমার গায়ে। আমার গায়ে রক্ত ছিল না। আমি যখন সন্তান সম্ভবা তখন আমি অপুষ্টির শিকার ছিলাম। আমার সন্তান হাসপাতালেই মারা গেল। অথবা আমার সন্তান আমার বয়স কম, আমার বয়স কম। কম বয়সে আমার বিয়ে হয়ে গেছে। আমার বয়স ১৮ না। এখন সমাজবিজ্ঞানীরা বারবার বলেন, ডাক্তাররা বারবার বলেন যে একজন মা তার যদি ১৮ বছর অন্তত বয়স না হয়, তাইলে সন্তান ধারণের জন্যে তার শরীরে শরীরটা তৈরি হয় না, প্রস্তুত হয় এবং তার জন্যে অনেক সমস্যা হতে পারে। আমি কদিন আগেই তোমাকে বলছি যে কদিন আগেই আমি দেখছিলাম আমাদের যে সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী, হুম। উনার একটা আমি বক্তৃতা দেখছিলাম এবং সেখানে উনি বলছিলেন যে এই যে কম বয়সে মানে বিয়ে হওয়াটা এটা আমরা আটকাতে পারছি না। যে কারণে ত্রিপুরাতে জনসংখ্যা কিন্তু ত্রিপুরার বেশি না। সেই হুম, অর্থে তো বেশি না। হুম। কিন্তু তারপরেও দেখা যায় বিকলাঙ্গ সন্তানের সংখ্যা বেশি। মা মাতৃমৃত্যু সেটা আমরা এখনো বন্ধ করতে পারছি না। মানে মাত মাত মাতৃমৃত্যু আমি বলছি ওই কথাটা যে সন্তান জন্ম দিতে গিয়ে যে মৃত্যু অথবা সন্তান জন্মের পরে সন্তানের মৃত্যু। এই জিনিসগুলো কিন্তু আমরা এখনো ঠেকাইতে পারতেছি না। তো আন্তর্জাতিক যে নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস কিন্তু এই সবগুলি কথা একজন নারীর কাছে পৌঁছানোর বার্তা রাখে। একদম। একজন নারীর কাছে পৌঁছুক। তার কাছে অন্তত তথ্য পৌঁছুক, ইনফরমেশন যাক তার কাছে। দেখো, তুমি কতটা পড়াশোনা করতে পারলে, তোমার আর্থিক অবস্থা কতটা শক্ত ছিল, সেটা কিন্তু তত বড় না। না। তো সেটা মানে রাখে। কিন্তু তার চেয়ে বেশি মানে রাখে যে তোমার কাছে তথ্য পৌঁছতে পারল কিনা। একদম। তুমি জানতে পারলে কিনা, তুমি কোথায় যাবে, তোমার জন্য কি সুযোগ সুবিধা আছে, তোমার জন্য কি সুযোগ সুবিধা থাকা দরকার, হুম। সেটা তুমি জানতে পারো কিনা। এই যে আন্তর্জাতিক নারী দিবস, এই দিবস কিন্তু এই কথাগুলি এই বলে, বার্তাগুলো এই বার্তাগুলো দেয়। অন্তত একটা দিন, একটা একটা আমি দিন যদি তোমার আমার কথা কেউ বলে আমার তো ভালো লাগে একদম, বলো। একদম। আরো একটা মানে এটা কঠিন বলব না বিষয়টা। সেটা হচ্ছে আমার আবারও আ কেননা যিনি অতিথি উনার ভাবেই আমার কথা বলতে হবে। আপনারা বাকিটা বুঝে নেবেন। সেটা হচ্ছে যে আমরা প্রায়ই দেখি যে একজন মেয়েকে তার পেশা মানে তিনি পড়াশোনা শেষ করে আমি তোমার তিন ভাষাটা অ্যাডপ্ট করতে পারছি না। না, সরি, না না, আমি না, করব, আমি না, করব। তোমার সরি বলতে হবে তোমারটা তো করো। আমি বলব। মানে আমি চেষ্টা করব কইতে। ঠিক চেষ্টা করব হ্যাঁ, কইতে। ঠিক আছে। প্লিজ। একটা মেয়ে বা একজন নারী মানে সে পড়াশোনা শেষ করছে। তার পড়াশোনা চলাকালীন আ তার পরিবারের থেকা বারবার তারে আ নেওয়া মানে মানে কওয়া হয় যে, "আমি কোন লাইনে পড়ুম, কোনটা আমার জন্য সেফ?" সে হয়তো ওই লাইনে যাইতে চায়। কিন্তু অনেক রকম বাধা বা অনেক রকম সিচুয়েশন তারে পরিস্থিতি তারে সেটা করতে দেয় না। তো এই যে মেয়েদের স্বপ্নগুলো, এখনো মেয়েদের স্বপ্নগুলো তাদের আ একটা মানে জেল মানে কারাগারের মধ্যে বন্দির মতো যে ওরা পারে না। আ এখনো হয়তো ওই জায়গাটাতে মেয়েরা কোথাও পিছাইয়া যে, হ্যাঁ, আমি এই কাজটা করতে পারছি না কারণ আমারে বাড়ির থেকে দিছে না। ওই জায়গাতে আমি একা যাইতে পারতাম না। তো ওই বিষয়টারে তুমি কি করে দেখো? আসলে একটা তো এগুলো অনেকটা নির্ভর করে আর্থিক অবস্থার উপরে নির্ভর করে। আর আমাদের সমাজ কিন্তু সমাজ কতগুলি নিয়ম তৈরি করছে। সমাজের নিয়ম এগুলো। এগুলো কিন্তু এমনি কোথাও নিয়ম নাই। আইনে এই ধরনের নিয়ম নাই। কিন্তু সমাজ নিয়ম তৈরি করছে সমাজের প্রয়োজনে। পরিবার তার নিজের প্রয়োজনে কতগুলি নিয়ম তৈরি করে রাখছে দেখবা। কোনো পরিবারও দেখবা আলাদা নিয়ম, আলাদা নিয়ম। যে আগে ছেলেরা ভাত খাইবো, তারপরে মেয়েরা ভাত খাইব। হুম, হুম, হুম। হুম, ছেলেরা যখন টেবিলে খাইতে বয় তখন মেয়েরা বইতে পারত না। না। দাঁড়ায় থাকবো। মা দাঁড়ায় থাকে। মা দাঁড়ায় থেকে পরিবেশন করব। মা বয় না। মা বয় না। এখন আ মার তো ও মারও তো খিদে পায়। মারও তো শরীরের পুষ্টি দরকার। এক হ্যাঁ? এগুলো পারিবারিক ব্যারিয়ার। কিন্তু আমি আ আমার আমি বিশ্বাস করি যে মেয়েদের মধ্যে যদি সচেতনতা বেশি বাড়ে, মেয়েরা যদি পড়াশোনার দিকে আরো বেশি এগোয়, মেয়েরা যদি জানতে চেষ্টা করে, জানার চেষ্টা এখন দেখো বেশিরভাগ
মেয়েদের হাতেই কিন্তু মোবাইল আছে একটা। মোবাইলটাকে কাজে লাগাতে হবে। মোবাইলটা কিন্তু আমি যদি মোবাইলটাকে শুধু কিছু আ রিল বানানো অথবা কিছু অন্য কাজে ব্যবহার করি, বন্ধু তৈরি করার কাজে ব্যবহার করি, সেটা না করে আমি যদি এই মোবাইলটাকে আমার রোজগারের পথ হিসাবে আমি চেষ্টা করি করতে, আমি আরো জানতে চেষ্টা করি কোথায় কি আছে, তাইলে কিন্তু মেয়েদের কাছে তথ্যগুলো আসে। প্রথমত হলো তথ্য জানাটা, তথ্য পৌঁছানোটা একটা ভীষণ জরুরি ব্যাপার। আমরা আ এখন যে এই যে টেকনোলজিটা কাজে লাগুক, টেকনোলজিটা কাজে লাগুক। আমি সেদিন পড়ছিলাম একটা খুব সুন্দর লেখা, এআই নিয়ে লেখা। হুম। টাইমস অফ ইন্ডিয়াতে এআই নিয়ে ২ টো পেজ। তো তার মধ্যে সব বিশেষজ্ঞরা লিখছেন। তো একজন লিখছেন যে সারা পৃথিবীতে মানুষ 7 বিলিয়ন এর বেশি। এটা কিন্তু অকল্পনীয়। 7 বিলিয়ন সংখ্যাটা তুমি যদি কল্পনা করো, তুমি কিন্তু কটা শূন্য দেবে ৭ এর পরে তুমি কিন্তু কল্পনা করে চট করে বার করতে পারবে না। এত মানুষ আমরা। আর এআই কয়েকটা যন্ত্র তাদেরকে আমরা এত ভয় কেন পাচ্ছি? হুম। কেন পাচ্ছি? কেন পাচ্ছি? কারণ আমি এআই কে খারাপ কাজে ব্যবহার করার ১ম থেকে আমার মাথার মধ্যে আছে। যাদের কাছে এআই তারা এআই কে তাদের স্বার্থে ব্যবহার করতে চায়। আমি যদি এআই কে কৃষকের স্বার্থে দেখো সারা পৃথিবী, বিশেষ করে আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। আমি যদি এআই কে আমার কৃষকের স্বার্থে ব্যবহার করি, সে কিভাবে সহজে তার শস্য উৎপাদন হবে, সে কিভাবে সহজে সার, বীজ প্রকিউর করবে, সে কিভাবে তার শস্য মানে রাখতে পারবে, স্টোর করতে পারবে, তা তারে আরো বেশি জানানো। হুম, হুম। যে তুমি মানে যদি কৃষিকাজে উন্নতি করতে চাও, তাইলে কিন্তু তোমাকে এগুলো করতে হবে। তার জন্যে তার জন্য স্মার্ট মার্কেট তৈরি করা। তার ফসল যাতে মানে সহজে গিয়ে মানে মানুষের কাছে, ভোক্তার কাছে পৌঁছে, এগুলো তৈরি করা। যদি করি তাইলে এই এআই কিন্তু আশীর্বাদ। এআই আশীর্বাদ। আর তা না করে আমি যদি মনে করি যে আমি তার ব্যাংক লুট করব। হুম। এই কয়েকজনের হাতে আছে। তারা তোমার অ্যাকাউন্ট হ্যাক করবে। তারা ডিজিটাল অ্যারেস্ট করবে। তারা মানুষের টাকা-পয়সা লুট করবে। তারা তথ্য চুরি করবে। তাইলে তো এআই এর দোষ। হুম, হুম। আসলে আমরা কিভাবে ব্যবহার করব? তো আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আসলে আমি দীর্ঘদিন আম গত প্রায় ৪০ বছর ধরে আমি মেয়েদের সঙ্গেই কাজ করি। আমার কাজের জগৎটা হচ্ছে মূলত নারী। এবং আমি আমাদের যে একটি হোম যেটা আছে সেখানেও যে মানে যাদের থাকার কোনো অবস্থা নেই বা যাদের মাথার উপরে ছাদ নেই, এরা যেকোনোভাবে এরা ছাদহীন হতে পারে, যেকোনোভাবে। তো এগুলো বিস্তারিত আমি ইয়েতে যাব না আমি। এদের সঙ্গে কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা, আমি দেখেছি যে একটা সুযোগের অপেক্ষায় সবাই থাকে। একটা সুযোগ। অনেকেই আছে তুমি যদি একটু ধাক্কা দাও, অনেকেই আছে তুমি যদি ব্যারিয়ারটা ভাঙতে বলো, ব্রেক দ্য ব্যারিয়ার। এই কথাটা এই যে নারী দিবস কিন্তু এই কথাগুলো বলে। ব্রেক দ্য ব্যারিয়ার। তুমি ব্যারিয়ারটা তুমি ভাঙো। যার কাছে ক্ষমতা আছে, আমি আমি কিন্তু আমাদের যে বড় সংখ্যা জনসংখ্যার দিক থেকে পুরুষরা সংখ্যায় বেশি। তাদের আমি বাদই দিলাম। নারীদের যে সংখ্যাটা পড়াশোনা জানে, যারা অগ্রসরমান, যারা চাকরি-বাকরি করেন, রোজগার করেন, যারা পৃথিবীটাকে চেনেন, তারা যদি হাতটা একটু বাড়ান, তারা যদি মনে করেন যে আমি যে সুযোগটা পাই, আমার যে পাশের বাড়ির বোনটা তাকেও আমি সেই সুযোগটা দেব। আমার যে আত্মীয় যে অনেক পেছনে তাকে আমি টানবো, তাইলেও কিন্তু দেখবে মেয়েরা অনেক এগিয়ে আসবে। হুম। সুতরাং ব্রেক দ্য ব্যারিয়ার। এই ব্যারিয়ার ভাঙার কাজটা সকলে মিলে করতে হবে। সেটা না শুধু পুরুষ, না শুধু নারী। আরেকটা কথা কি ঋতু, এইবারের যে স্লোগান নারী দিবসে, তো নিশ্চয়ই তুমি জানো, তুমি দেখছো নিশ্চয়ই যে এটা হচ্ছে গিভ টু গেইন। গিভ টু গেইন। গিভ টু গেইন। তুমি দাও কিছু পাওয়ার জন্যে। এবং এই যে পাওয়ার টু গিভ, আমার কাছে যদি ক্ষমতা থাকে, আমি তোমাকে দিতে পারি। দিতে পারি মানে কি? তোমাকে আমি নলেজ দিতে পারি, তোমাকে আমি এম্পাওয়ার করতে পারি, তোমাকে আমি ইনফরমেশন দিতে পারি, তোমাকে আমি একটা পথ দেখাতে পারি। এই যে দেওয়া,
এই দেওয়াটা কিন্তু আমাকে অনেক আবার ফিরিয়ে দেবে। গিভ টু গেইন, এইবারের কিন্তু স্লোগান হচ্ছে গিভ টু গেইন। তো সুতরাং সেটা শুধু পুরুষরা করবে, সেটা শুধু রাষ্ট্র একা করবে তাও না কিন্তু। হুম। সেটা আমরা হুম। যারা এগুতে পথ পেয়েছি, যারা একটু রাস্তা পার হতে পেরেছি। রাস্তাটা মাঝখানে অনেক কাটা-টাটা ছিল, যারা এগুলো সরিয়ে যারা এগিয়ে গেছি, একটুখানি এগোতে পেরেছি। যারা এই কথাগুলো বলতে পারি, তারা কিন্তু একটু হাত বাড়াতে পারি। তাইলেই জগৎটা, আমার মনে হয় পৃথিবীটা তাইলে আরেকটু অন্যরকম হবে। আমার আমার মা, আমার মাকে তো এম্পাওয়ার আমিও করতে পারি। আমার মা সবার শেষে ভাত খান। পুষ্টি কিন্তু আমার মারও দরকার। যে মাছের টুকরা আমার পরিবারের জন্যে এক পুষ্টির উপাদান, সেখানে দেখা গেল মায়ের জন্য মা যখন ভাত খান তখন শুধু কাটা পড়ে। কাটা পড়ে থাকে। তো I can assure this, এটা ছেলেরাও করতে কিন্তু পারে, কোনো, কোনো, মেয়েরাও করতে কোনো, পারে। কোনো ক্ষেত্রে কোনো মায়েরাও সেটাকে অন্য একজন মানে তিনি ধরুন মানে ধরো আ কোনো একটা ফ্যামিলিতে এমন হচ্ছে যে মহিলা শেষে খাচ্ছে। মানে তুমি যেই কথাটা বললে যে ওরা অপেক্ষা করে। অপেক্ষা করার পর যখন খায়, এই যে ট্রেন্ডটা মানে যেটা ওনারা ধরে এসেছেন, ওরাও চায় পরবর্তী প্রজন্ম সেটা করুক। না, এটা আমাদের বাড়ির নিয়ম। আ যেটা মানে হয়তো অনেক ফ্যামিলিতে তো সেটা হয়ে আসে। এটা হয়ে আছে। কিন্তু এই যে মহিলাদের ওপর ওনার উপরে যেটা হচ্ছে, সেটা উনিও জানে এটা প্রেশার। এটা কোথাও ক্রিয়েট করা হয়েছে। এবার ওই যে ক্রিয়েট করা জিনিসটাকে উনি আবার পরবর্তী সময়ে আরেকজনের উপর ক্রিয়েট করছেন। এটা একটা স্টিরিওটাইপ রোল এটা। তো এই স্টিরিওটাইপ কিন্তু ভাঙতেও নারী দিবস আহ্বান জানায়। যে ব্রেক দ্য ব্যারিয়ার, ব্রেক দ্য স্টিরিওটাইপ। দেখো, আমি যখন আমার যে সন্তান যখন আমি জন্ম দিলাম, হ্যাঁ? ধরো আমি ২ জন সন্তানের জন্ম দিলাম একসঙ্গে, একটি কন্যা এবং একটি হয়তো যমজ সন্তান হয়। তো কেউ তো বলে দেয়নি যে এই আমার যে মেয়ে হয়েছে তাকে আমার পরের দিনে পুতুল খেলতে দিতে হবে। আর ছেলের হাতে মাঠে যাওয়ার জন্য ব্যাট দিতে হবে। এগুলো তো আমি করছি। আমাকে তো কেউ বলে দেয়নি। তা আমি যে মা আ আ আ তবে আমি বিশ্বাস করি কি জানো তো? আজকালকার যে ইয়াং জেনারেশন, যারা ছেলেরাও যারা আছে, আমাদের যারা যুবক বন্ধুরা আছে, তারাও এই বিষয়গুলি চিন্তা করে। হ্যাঁ। কারণ কারণ কি জানো তো? একটা পরিবারে আমরা ধরো এই পরিবারে আমরা ১৫ জন সদস্য। তার মধ্যে ৭ জন মহিলা, ৮ জন পুরুষ। বা ৮ জন মহিলা, ৭ জন পুরুষ। এখন এই ৭ জনকে তুমি ঘরের মধ্যে রাখছো। আর ৮ জন বাইরের কাজকর্ম করছে, রোজগারপাতি করছে। তুমি কোনোদিন দাঁড়াতে পারবে না। কোনোদিন দাঁড়াতে পারবে না। আমরা যদি ১৫ জনে মিলে যদি কাজটা করি, ঘরের কাজ তো একটা কাজ, নিশ্চয়ই আমি করব। সন্তান পালন একা মায়ের দায়িত্ব না। কিন্তু সন্তান পালন এর কাজটাও একটা বড় কাজ। আমি এটাকেও আমি বলব না যে, কারণ কোনো মা-বাবার মধ্যে কোনো ডিফারেন্স থাকলে পরে কোনো সন্তান সাফার করবে, এটা কোনোমতেই মানা যাবে না। এটা কোনোমতেই গ্রহণযোগ্য না। ফলে সন্তান পালন তো আমার পরিবারের জন্যই আমি পালন করব আমার সন্তানকে। সেখানে বাবাও হাত লাগাক। সেখানে বাবাও হাত আর বাবা আমরা অন্তত এটুকু করি যে, আমরা যদি সবাই মিলে কাজ করি আমাদের পরিবারটা একটু স্ট্রং হবে। যে কারণে আজকাল অনেক ছেলেরাই আমি দেখেছি যে চাকরি করলে মেয়ে বিয়ে করতে এরা পছন্দ করে। এটার কিন্তু একটা দুরকম ব্যাখ্যা। একটা হচ্ছে যে তার কাছে বেশি পয়সা যাবে। আরেকটা হচ্ছে তার ফ্যামিলি অনেক বেশি স্ট্রং হবে। একদম। ফ্যামিলির সিকিউরিটি বাড়বে। হুম। তো সেটা শুধু তোমার পরিবার কেন? তোমার স্ত্রী কেন? Why not your sister? তুমি আনতে চাইছো ঘরের মধ্যে একজন চাকরি করে এরকম একটি মেয়ে আনতে চাইছো। তাইলে তুমি তোমার বোনও তুমি পড়াও। তোমার এক্সাক্টলি। বোনকেও তুমি চাকরির জন্য তৈরি করো। তোমার মাকেও তুমি বলো যে, "মা তুমিও কিছু কাজ করতে পারো।" তোমার মাকেও স্পেস দাও যে, "মা তোমার কিছু কাজ আমরা শেয়ার করছি। তুমি তো ছবি আঁকতে পারো বা তুমি কুরুশের কাজ জানো। মা তুমি কুরুশের কাজটা করো। চলো আমরা এটা একটা করি।" আমাদের এক বন্ধু আগরতলাতেই আ সে তার শাশুড়ি ভীষণ কুরুশের কাজ করতে ভালোবাসতেন। এর কয়েক বছর আগের এক্সিবিশন, ভীষণ ভালো এক্সিবিশন হয়েছিল মাসিমার। এ ওই এক্সিবিশনটা যে হয়েছিল খুব সুন্দর এক্সিবিশন হয়েছিল। এটা উনি কুরুশের কাজ করেন। বৌমা চাকরি-বাকরি করেন। তো উনি খুব অ্যাডজাস্টেবল শাশুড়ি। কিন্তু বৌমা যে কাজটা করলেন, বৌমা করেছে, "মা আমাদের তো এক্সপোজার আছে। কিন্তু তুমি এত কিছু জানো, তোমারও তো একটা এক্সপোজার হইতে পারে।
তুমিও তো একটা উদাহরণ হতে পারো। তুমি পুরুষের কাজ কিছু করতে আরম্ভ করো। এই কৃষ্ণনগরে গেটজগনিতে এরা এদের বাড়িতে একটা সুন্দর এক্সিবিশন করলেন এবং এটা এত ভালো একটা এক্সিবিশন হইল যে এটা মানে বলার কথা না আরকি। এবং উনার এত সুন্দর হাতের কাজ। হুম। তো আমি বলি কি জানো তো? আমার বক্তব্য হলো কারোর এই যে এই পরিবর্তনের জন্যে আমরা সবার একটা রোল আছে। স আরে আমরা তো জানি তো গল্প না? কাঠবিড়ালির গল্প জানি না? এই যে বাঁধ এই যে যেটা মানে কি জানি এটা? এই যে যখন রাম যুদ্ধ করতে যায় শ্রীলঙ্কাতে, এই যে সমুদ্র বন্ধনে কাঠবিড়ালি বলে কি আমিও কিছু করতে চাই। তো হ্যাঁ, কি করবে তুমি? মানে বলে এইটুকু একটা ছোট্ট প্রাণী একটা করে ছোট করে ইট এনে ছোট টুকরা এনে বালির টুকরা এনে ফেলে দিচ্ছে। হ্যাঁ, ফেলছে। ছোট বালি নিয়ে আসছে, এনে বালি দিচ্ছে। তো ওই যে কাঠবিড়ালি কিন্তু আমরা সবাই কিছু না কিছু রোল নিতে পারি। এবং যদি আমি বিশ্বাস করি যে এত নায়ের মধ্যে অনেক না, চারদিকে না। আর নিরাপত্তাহীনতার ব্যাপারটা তো মানে বলে লাভ নেই এখন কি হচ্ছে। নিরাপত্তাহীনতার ব্যাপারটা কিন্তু একটা এমন জায়গায় গেছে যে এটা মানে বলার আর কথা না। কিন্তু সব না এর মধ্যেও আমি বলি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলব যে আমরা যদি সবাই একটু করে কাজ করি, সবাই যদি আরেকজনের জন্য হাত বাড়াই, ঘরের থেকে শুধু একটু যে আমি হাত বাড়ালাম। আমার সন্তানকে আমি স্কুলে যেয়ে দেই, পড়াশোনা করে তার পাশে যদি দেখি একটি ভালো ছেলে, তার একটু সাপোর্ট দরকার শুধু তার মা-বাবা পারে না। উই ক্যান বেয়ার ইট। আমরা চেষ্টা করতে পারি। তাইলে পৃথিবীটা না অনেক সুন্দর হবে। অনেক অনেক আমি আরো একটা মানে আমি এই বিষয়টা জানি। তোমার মুখেই গল্প শোনা এবং আ বাকি বাড়ির বড়দের থেকেও শুনেছি যে, আজ থেকে যখন তুমি আমাদের মতো বয়সের ছিলে, তোমার পেশায় তুমি রাত ৩:০০, ২:৩০ এরকম সময় কাজ করে বাড়ি ফিরতে। আ এখন আ না আমি কোনরকম ওই আ আগে কি হতো, এখন কেন হয় না, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলছি যে তখন তুমিও কাজ করতে এবং তুমি যেভাবে বেড়ে উঠেছো বা তোমাকে দেখে আমরা যেভাবে শিখেছি, ওইটা আমি কম্পেয়ার করছি না। কিন্তু আমি সেটা বলতে চাইছি যে এখন আ আমরাও কিছু আমাদেরও এমন কথা শুনতে হয় বা আমরাও শুনেছি যে ঘড়ির কাঁটা দেখে মেয়েদের চরিত্র বিচার করা হয়। আমি খুব আ দুঃখিত। মানে সবার ক্ষেত্রে হয়তো হয় না। কিন্তু আমার ক্ষেত্রে বা বাকি যারা শোনে তাদের ক্ষেত্রে হয় যে, এই যে ঘড়ির কাঁটা দেখে মেয়েদের চরিত্র বিচার করা হয়। কোনো পেশায় মেয়েদের আ মানে রাত্তিরে কাজ করতে হয়। আবার কোনো জায়গাতে কোনো বড় মানুষের মুখে আমরা শুনি, মেয়েরা রাত্তিরে কেন কাজ করবেন? আমি নামটা বললাম না। হ্যাঁ? যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে মেয়েরা কাজ রাত্তিরে কেন করবে? এবং সেই সঙ্গে মেয়েদের ওপর আক্রমণ হলে প্রথমত মেয়েদেরকেই ওপর আঙ্গুল তোলা হয়। নিশ্চয়ই মেয়েটা ওই পরিস্থিতিতে ছিল। নিশ্চয়ই মেয়েটাই কোথাও উস্কে দিয়েছে ছেলেটাকে। এই ধরনের কথাগুলো, এই উস্কানিমূলক কথাগুলো আমাদের সমাজকে আরো আমি বলব আগুনের পথে নিয়ে যায়। আমি যদি বলি, এইটাকে তুমি কিভাবে দেখো বা কিভাবে ব্যাখ্যা করো? কারণ আমরা তো অনেক কাজের সঙ্গে যুক্ত হতে চাই। তো সেইটা তুমি কিভাবে দেখো? আমি আ ১ম কথা বলি যে এই কথাগুলোর তো কোনো ভিত্তি নেই। আ এগুলোকে মানতে হবে এমনও কথা না। আম মানতে হবে এমন কিন্তু কথা শুনতে হয়। স আমার মনে হয় যে সব কথা না শুনলেও চলে। হ্যাঁ, সব কথা না শুনলেও চলে। কারণ আ যারা শোনাতে মানে এগুলো যারা শোনাবেন তাদের তো জিভ রেডি বলবেন। এগুলো আমরা না শুনলেও পারি। কিন্তু কাজ তো মেয়েদের করতে হবে। আর আরেকটা কথা বলি, এই যে আ বাইরে থাকা, পোশাক নিয়ে দেখে অনেকে প্রশ্ন করেন। অনেকে বলেন যে, "তাইলে তো বোরকা পরে থাকবে। বোরকা যারা পরে তারা কি রেপ হয় না?" বাংলাদেশ যুদ্ধের সময়ে লক্ষ নারী, বোরখা পরা নারী তো মানে রেপ হয়েছে বাংলাদেশ যুদ্ধের সময়ে। বোরখা পরলে কি হয় না? বোরখা পরলেও এখন এই যে যুদ্ধ চলছে নানা দিকে মেয়েদের টানাটানি করছে। তো সুতরাং পোশাকটা কিন্তু একদম বড় ব্যাপার না। পোশাকটা বড় ব্যাপার আছে বলে আমি মনে করি না।
কারণ যারা আ এই ধরনের কাজে যারা মানে অপরাধের সঙ্গে যারা যুক্ত হতে চায়, এরা অপরাধী। দে আর কালপ্রিট। এদেরকে শাস্তিই দিতে হবে, বিচারই করতে হবে। কিন্তু জানোস তো কি হইছে মাঝখানে আমার আমার না একবার মানে যখন বারবার শুনি এসব কথা, একবার আমরা বন্ধুরা কয়েকজন, চলো আমরা একটা মানে লাঠিবাজি দল করি। ডান্ডা নিয়া ঘোরাঘুরি করি। এইসব যেটা দিয়ে পাবো সেটাই মারো। মানে এরকম যদি পাই, পুলিশের কাছে যাইতে দিতাম না। তার আগে তাহলে পিঠটা শেষ করুম। এরকম কিন্তু হয়। তোমার যখন পিঠ দেয়ালে ঠেকে, হুম, হুম। তুমি যখন তোমার পিঠটা দেওয়ালে লাইগা গেছে গা, তখন তুমি কি করবা? তখন তো তুমি লাথি দিবা। তোমার তো হাত আটকে দিছে, তোমার পা তো খোলা। তখন তুমি পা দিয়েই তো লাথি দিবা। আর হাত পা যদি আটকায় তাহলে তুমি কামড় তো দিবা। তুমি কামড় দিবা না, তুমি তো কামড় দিবা। এটা তো করবা। তো আমাদের কিন্তু মানে এইরকমও কিন্তু মাঝে আর আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছিল যে একটা এরকম বোধহয় করতে পারলে খুব ভালো হইতো। মনে হইতো আরকি একসময় মনে হতো। এখন ভাবি যে এগুলি খুবই মানে এগুলি পোলাপাইন নামে আলাপ-সালাপ এগুলি। কিন্তু আ যদি হয় তাহলে তো তুমি ঠেকাতেও পারবে না, না? একটু আলোচনা তো হইতেই পারে। কিন্তু কিন্তু আমি বিশ্বাস করি যে পোশাকের সঙ্গে বা ঘড়ির কাঁটার ঘড়ির কাঁটার সঙ্গে এগুলোর সঙ্গে আ ধর্ষণ বা চরিত্র এসবের কোনো সম্পর্ক নাই। রাত্রেবেলা যার কাজ করার দরকার সে তো রাত্রেবেলা কাজ করবেই। সমাজের দায়িত্ব তোমাকে নিরাপত্তা দেওয়া। পরিবারের দায়িত্ব তোমার যারা বন্ধু আছেন আর বাবা যদি থাকেন, ভাই যদি থাকেন তারা তোমাকে একটু হেল্প করবেন। তারা তোমাকে সাহায্য করতে পারেন। বন্ধুরা তোমাকে সাহায্য করবেন। শোনো একটা কথা আমি অনেকবার বলেছি, আরেকবারও বলি। আ আরেকবারও হ্যাঁ, আরেকবার কই, তুমি তোমার মতো করে আরেকবার কই, বলো। আরেকবার কই গান্ধীজির কথা একটা কই। একদম। গান্ধীজি স গান্ধীজিরে তো অনেকে অনেক প্রশ্ন করে, নানা রকম প্রশ্ন করে। তো একদিন গান্ধীজিরে জিজ্ঞেস করতেছেন যে উনি কিন্তু পদ্মজা নাইডু, হ্যাঁ? পদ্মজা নাইডু গান্ধীজির একজন অন্যতম ডিসাইপল। উনি পশ্চিমবঙ্গের রাজ্যপালও ছিলেন পদ্মজা নাইডু। উনি গান্ধীজিকে জিজ্ঞেস করলেন যে, "বাবুজি, আচ্ছা স্বরাজ কথাটা এই যে আপনি যে সবসময় স্বরাজ, স্বরাজ কইতেছেন, স্বরাজটা কি? হুম, স্বরাজটা সহজ কথায় আমি কিভাবে কমু?" গান্ধীজির তো গ্রাম স্বরাজ, স্বরাজ এরকম গান্ধীজির কিন্তু আমার কাছেও বই আছে হুম, হুম। স্বরাজের। তো গান্ধীজি এই স্বরাজ শব্দটা গান্ধীজি খুব ব্যবহার করেন। স্বরাজ বলতে আপনি কম কথায় আমারে কন আমি কি কমু? আমার যদি কেউ জিজ্ঞেস করে। তো গান্ধীজি তখন কইলেন, ধর একটা মেয়ে রাত্রে বেলায় অন্ধকার আলো নাই, একা, একা এই প্রান্ত থেকে এই প্রান্ত শহরের হাটে। যখন এইটা নিশ্চিত হয়, তখন মনে করবা যে তুমি স্বরাজ পাইছো মানে তুমি স্বাধীনতা পাইছো। একটা মেয়ে যখন একা, একা, একলা, তার সঙ্গী নাই, তার সঙ্গে লাঠিওয়াল নাই, তার পাহারাদার নাই। সে যদি একা বুক ফুলাইয়া হাইট্টা যেতে পারে না দৌড়াইয়া, তাইলে মনে করবা যে তুমি এই স্বরাজে আইয়া পড়ছো। আমি যে স্বরাজের কল্পনাটা করতাছি, সেই স্বরাজ তোমাদের প্রাপ প্রাপ্তি হইছে। তো গান্ধীজির স্বরাজ ভাবনাটা কিরকম আছিল তুই শুধু একটু ভাইবা দেখ। কিরকম ভাবতেন? মানে কোথায় ভাবনা তার? আর তো আমরা তো সেদিকে যাইতেই পারলাম না। হুম, আমরা তো যাইতেই পারলাম না। কিন্তু আমার সবসময় মনে হয় তরুণ যে এখন যে তরুণ জেনারেশন এরা অনেক বেশি পজিটিভ। এরা আ অনেক ভাবনা চিন্তা করে এবং এদের চিন্তার মধ্যেও কারণ ডে আমরা যে উন্নতির কথা কই, ডেভেলপমেন্ট এর কথা কই, একটা এত বড় জনসংখ্যা তো তো কইলাম তো যে আমার পরিবার। হুম। ধর এখন ত্রিপুরা। ত্রিপুরাতে আছে এখন প্রায় ৪০ লক্ষ মানুষ। সেখান থেকে তুমি ২০ লক্ষ লোককে আলাদা করে ঘরে ঢুকাই দিয়ে রাইখা দাও। আর ২০ লক্ষর উপরে ছাড়লা। এই ২০ লক্ষর মধ্যে আবার ১০ লক্ষ হইলো মানে পঙ্গু, বয়স্ক, বৃদ্ধ। তো ২০ লক্ষ লোকে আর এখানে ৩০ লক্ষ লোক আর কাজ করে নিয়েছে ১০ লক্ষ লোক। কোনদিন এই ১০ লক্ষ লোকও তো এমএ পাস না। এই ১০ লক্ষ লোকও তো ইঞ্জিনিয়ার না। তার মধ্যে কৃষক আছে, তার মধ্যে শ্রমিক আছে, তার মধ্যে কাজ করে না এরকম আছে, তার মধ্যে বাউন্ডুল্লা আছে, তার মধ্যে ড্রাগ এডিক্ট আছে, তার মধ্যে কোটাখোর আছে, এসব আছে। তো তার থেকে এটা না কইরা আমি যদি সবাইরেই কাজে লাগাই, সবার জন্যে কাজ তৈরি করি, সবার শিক্ষার অধিকার দিই, শিক্ষার সুযোগ দেই। একটা ছেলেরে যখন পড়াই, একটা মেয়েরও আমরা সমানভাবে পড়াই। কিন্তু আমার দেখা এই যে
আমাদের এই যে এই গ্রামটা তার পাশে আমি দেখছি ছোটবেলাও না, আমি তখন বড়। তারা ৩ ভাই, মানে ২ ভাই ১ বোন। দিদি বড় আর ছোট ভাই ২। বাবা ছোটবেলায় মারা গেছেন। ২ ভাইয়ের মধ্যে যে বড় ভাই, সে ক্লাস 10 এ উইঠা পড়া ছাড়ছে। পড়া ছাইড়া তারা দিদিরে পড়াশোনা করাইছে। দিদি এখন খুব ভালো চাকরি করে এবং দিদি তারপরে ভাইরারে টাইনা তুলছে। এরকম ভাবনা কিন্তু মানুষের মধ্যে আছে। একবারে যে নাই তা না, কিন্তু আছে। এরকম ভাবনা আছে। কিন্তু সেটা খুব কম। এখন যারা আমাদের অভিভাবক, ধরো রাষ্ট্র হচ্ছে আমাদের তারা নিয়ম বানায়, কানুন বানায়, তারা এ করে। তারা যদি এই দিকটায়, এই যে বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি বাঁচাও, বেটি পড়াও চালু হওয়ার পরে তুমি যদি গত ৫ বছরের স্ট্যাটিস্টিক্স নাও, গত ৫ বছর হুম। আমি বলছি, দেখবা যে কম বয়সে বিয়ের সংখ্যা অনেক বাড়ছে। ত্রিপুরাতে আমাদের লিটারেসি রেট, মেয়েদের যে শিক্ষা এবং ছেলেদের শিক্ষা রেট প্রায় কাছাকাছি আয়ে পড়ছিল। এটা কিন্তু একটা গ্যাপ থাকে। হুম। ন্যাশনাল লেভেলেও কিন্তু এখন দেখবা এটা বোধহয় 74 আর 84 এরকম গ্যাপ, 10% গ্যাপ আছে ন্যাশনাল লেভেলে। আর আমাদের ত্রিপুরাতে কিন্তু এই গ্যাপটা একদম একটা সময় ছিল যে নাই গ্যাপ, নাই গ্যাপ। প্রায় মানে এবং আমরা ১ নাম্বার জায়গায় ছিলাম লিটারেসিতে। তো সেখান থেকে তুমি এখন মানে নিয়ম বদলাইলো, শিক্ষার অনেক পরিবর্তন হইলো। প্রতি বছর তুমি বেটি বাঁচাও বেটি পড়াও কও, কিন্তু প্রতি বছর তোমাকে স্কুলে ভর্তি হইতে হয়, ক্লাসে ভর্তি, একটা উপরে ক্লাসে যেই উঠলা তুমি ক্লাসে ভর্তি হইতে হইব, আবার টাকা দিতে হয়, আবার টাকা দিয়ে ভর্তি হইতে হয়। বিদ্যাজ্যোতি স্কুল, যদি অপশন থাকতো যে আমার সাধ্য থাকলে আমি যাবো, সবাই ভালো স্কুলে যেতে চায়, সবাই চায় ভালো স্কুলে যাইতে। কিন্তু সেখানে এত খরচ পড়াশোনার, এখন সরকারি স্কুলে পড়াশোনার খরচ এত বেশি যে মা-বাবা কম বয়সী মেয়েদের বিয়ের আবার আবার কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়ার দিকে ঝুঁকতেছে। এবং মানে যদি কত ৫-৭ বছরের তোমরা তথ্য-টথ্য নাও, সংগ্রহ করো, দেখো যে অসম্ভব রকমের কম বয়সী বিয়ের প্রবণতা বাড়তেছে। স্কুল ছুট, হুম। স্কুল ছুট উপরের দিকে। এমনিতেই কিন্তু ড্রপ আউটের রেট আমাদের সারা দেশেই বেশি, ত্রিপুরাতেও ছিল। কিন্তু এখন উপরের ক্লাসে যেটা 9-10 এ ওঠার পরেই কিন্তু মানে স্কুল ছাড়তে শুরু করে। কারণ তখন পড়ার খরচ অনেক বাড়ে। হঠাৎ কইরা আমি সারা জীবন বাংলা মিডিয়ামে পড়ছি। মাতৃভাষায় পড়াশোনা করছি। আমার আশেপাশে আমার ফ্যামিলিতে কেউ ইংরেজি জানে না। আমি এখন ইংরেজি মিডিয়াম স্কুলে আমার। আমার ভর্তির টাকা দিতে হইব। প্রত্যেকটা সাবজেক্টের জন্য মাস্টার রাখতে হইব। আমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন রাখতে হইব। তো এই যে বিষয়টা, মানে আমি যেটা বলছিলাম যে আমাদের যারা অভিভাবক, তাদের পলিসিও কিন্তু আমাদের এই সার্বিক অবস্থাটার জন্য অনেকটা মানে এটা এফেক্ট করে আমাদের। এফেক্ট করে। তার একটা প্রতিক্রিয়া পড়েই এই অবস্থাটার উপরে। শুরুতেও আমরা একটা আ প্রশ্ন তোমারে কইছিলাম এবং সেটা নিয়ে আমরা একটু ছুঁয়ে গেছিলাম আলোচনায়। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে মেয়ে এবং ছেলে এবং পুরুষ এবং নারীর যে পেশার দিকটা, হ্যাঁ? অনেক জায়গাতে দেখা হয় আ মেয়েরা বেশি খেলাধুলায় অ্যাক্টিভ হইলে একটা সময় কওয়া হয় যে মেয়ে তো, সেটা একটা বয়সের পর। বা কোনো ক্ষেত্রে এরকমও বোঝা যায় যে মেয়েরা নাচ করা একটা বয়সের পরে মেয়েরা নাচ করতে পারে না। অনেক পেশাই পুরুষ এবং মহিলা বিভাজন কইরা দেওয়া হয়। এটা কোনো সরকারি নিয়ম না, যেটা তুমি আগেও কইলা। কোনো আইনেরও সেটা নিয়ম না। সেটা আমার সমাজের আ কিছু মানসিকতার নিয়ম। এইটা তুমি কি কইরা দেখো? আরে তো আমি, হ্যাঁ, আমার যে অভিজ্ঞতা তাতে আমি তো প্রথমত হলো এমন তো কোনো কাজ দেখি না যে কাজ মেয়েরা করতে পারে না। এমন কোনো কাজই কিন্তু আমি এখন দেখি না। একটা সময় মনে হইতো মেয়েরা এমনি প্লেন চালাইতে পারবো নি। অন্তত প্লেনে উঠতে দেখি মেয়ে মানে পাইলট দেখি। তো মেয়েরা পারে না তো এমন কোনো কাজ নাই। ট্রেন চালায়, আমাদের ত্রিপুরার মেয়ে এখন ট্রেন চালাইতেছে। তো আসলে সুযোগটা পায় না। সুযোগটা ছিল না। আর এই যে স্টিরিওটাইপটা কিন্তু আমরা বাড়িতে তৈরি করি। এই যে বায়াস, ১ম এ বাচ্চাটাকে মেয়েরে রান্না শিখাইতে হইব। আরে এই যে রান্না-বান্না না শিখাইলে কেমনে হইব? কেমনে পারবো? বিয়ে হইলে কি কইরা করতে হইব? আরে
এবং নিজের ছেলেরে জলটা গড়ায়ও খাওয়ায় না। হ্যাঁ, সে নিজের ছেলেরে জল খাইতে শেখায় না। না বাবা আমি দিচ্ছি। হ্যাঁ, দাঁড়াও ওকে ডিস্টার্ব করো না। এরকম আরকি। তো এটা অনেকটা আমি মনে করি যে এটা অনেকটা মায়েদের উপরে নির্ভর করে। মায়েরা কিন্তু বাচ্চাদের এগুলো ছোটবেলা থেকে মায়েদের এগুলো শেখানো মানে দরকার। এগুলো এবং বেসিক একটা স্বার্থপরতা, এই যে হুম। একটা স্বার্থপর শ্রেণী তৈরি করা, এটা এর মধ্যে মায়েদের একটা বড় ভূমিকা থাকে। এটা হুম। মানে এটা বললে হবে না। এটা আমি একদম মেয়েদের আমি দোষই দেব এটা। কেন করবে না? এটা যে বেসিক স্কিল। আর আজকাল তবে আমি একটা কথা বলি যে আজকাল আমি দেখি যে আমার অনেক পরিবারে দেখি আমি যে ছেলেরা রান্না করতেছে। রান্না করে। আমার দাদারা দেখতাম আমি খুব ভালো রান্না করে। খেয়ে বাসন মানে খাওয়ার পরে বাসন যার থালা যে নিয়ে ধুয়ে নিতেছে। এটা কেউ কিন্তু আজকাল আমি দেখলাম শহরে এগুলো চালু আছে কিন্তু এখন। ভালো চালু আছে। আমি আমার পরিবারও দেখি যে খাইতেছে যার থালা যে ধুয়ে নিয়ে এই দৃশ্যটা অনেকটা শেখায়। হ্যাঁ, এগুলো এইগুলোই মানে ভালো। এগুলি না মেয়েরা আমি বলি মহিলারা, মায়েদের মধ্যে আসলে না মায়েদের সমস্যাটা কি? মায়েদের সমস্যা হইলো এইটারে না কয় কি জানোস তো? এটারে কয় চিন্তার দাসত্ব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এই যে এক ধরনের চিন্তার মধ্যে দিয়ে মাইন্ডসেট করা থাকে। মাইন্ডসেট এটা হলো তাদের এক ধরনের স্লেভারি। তাদের এই মাইন্ডসেটের স্লেভারি মানে করতেছে তারা। দাসত্ব, চিন্তার দাসত্ব হয়ে গেছে তাদের। এই যে চিন্তার দাসত্ব, এটা পুরুষদেরও থাকে, মেয়েদের আরো বেশি থাকে। কারণ পুরুষরা তো মুক্ত, তারাই তো তৈরি কইরা দেয় এগুলি। তারা হইলো মানে আ ঠিক আছে আমাদের জগৎটা অক্ষত থাকুক। আমার মানে খাওয়ার টেবিলটা বা আমার চেয়ারটা অক্ষত রইলো। এবার তোমরা ভাগ কইরা যেখানে খাও। এরকম। কিন্তু এটা এইগুলো ভাঙার জন্যে, এই ব্যারিয়ার গুলি ভাঙার জন্যে আমি যে কথাটা বারবার কইতাছিলাম যে, ব্রেক দ্য ব্যারিয়ার। আমাদের এই মেসেজটাই সবার কাছে নিতে হইব। যে যে যার একটু সচেতনতা আছে যে তোমরা এগুলি আমরা এগুলি করতাম না। আমরা এগুলি করতাম না। আমার ছেলেরে আমি মানে আমার মেয়েরে যে কাজটা করাই আমি আমার ছেলেরও আমি এই কাজটা করাবো। আমার ছেলে এটা ছোটবেলা থেকে শিখুক। তো এটা তো সমাজের কোনো নিয়ম না। এবং সেই সঙ্গে আমি যদি কই, যদি কোনো একটা পুরুষ মানে আমি স্পেশালি দেইখা আইছি আমার বিয়ের পর, আমার শ্বশুরমশাইরে মানে এটা আমার কইতে কোনো লজ্জা আচ্ছা, নাই। আমার শ্বশুরমশাইরে আমি দেইখা আইছি যিনি সবজি কাটেন, হ্যাঁ? ১ম ভীষণ অড লাগতো। ইস! উনি সবজি কাটতেছে এরকম। কারণ কেন? আমরা শুরুর থেকে আমাদের একটা মাইন্ডসেট করে দেওয়া হয়, মহিলা মানে ঘরের কাজ করব, পুরুষ মানুষ মানে বাইরের কাজ। আমি দেখলাম আমার শ্বশুরমশাই ভীষণ নিখুঁত সবজি কাটে, যেটা আমি হয়তো করতে পারতাম না। এই যে পুরুষরাও যদি তুমি কাজে দেখো, একটা মেয়েই হয়তোবা কইতাছে মানে পিছন থেকে, "এই বেইট্টা" বা "এই তো না মায়া লোকের কাজ করে, দে তো মায়া লোক।" হ্যাঁ? এই যে টনিং গুলো মানে এই যে কথাগুলো, এগুলো তো একটা শিক্ষার ব্যাপার। হ্যাঁ, আমি আমি তো বলছি তো যে মেয়েদের মানে আর এখন না মানে এখন সময়টা এক্কেবারেই মানে অদ্ভুত রকমের একটা সময় কিন্তু। খুব মানে সাধারণ মানে পড়াশোনা আদারওয়াইজ পড়াশোনা জানে না। ক্লাস 1 এর ছেলেকে টিউশনে দিয়া দিছে। এরকম। তার কাছেও একটা মোবাইল কিন্তু আছে। এবং আ তিনি এটা নিয়ে সারাদিন থাকেন। নিজের নিজে যেহেতু নিজের টাইমটা পাস করার জন্য বাচ্চার হাতে একটা মোবাইল ধরায় দেন। দিয়া নিজে একটা অন্য কাজে ব্যস্ত থাকেন। মানে কোন পজিটিভ কাজ না। নিজের একটা ব্যক্তিগত একটা বিষয় নিয়ে উনি হয়তো ব্যস্ত হয়ে রইলেন। তো এটা একটা নতুন কালচার কিন্তু তৈরি হইতেছে। এগুলির বিরুদ্ধে আমাদের কথাটা না কইলে হইতো না বুঝছস তো? এটার বিরুদ্ধে হুম, কথা কইতে হইব। এগুলো আমরা যদি কাউরে দেখি আমাদের চেনাশোনা আরে বাচ্চাটার হাতে আমি অনেক সময় এয়ারপোর্টও কই। হুম, আমি হুম। কি করি জানোস তো? অনেক সময় এয়ারপোর্টে আমি দেখি অনেক সময় মারা বাচ্চাদের হাতে না মানে গেম খেলতে। কয়টা সময় আছে আরকি তখনও প্লেন আইছে না। বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে বসাইয়া নিজে আরেকটা মোবাইল ইয়ে করতেছে। তো আমি বললাম, "আরে ম্যাডাম এটা কি? হুম, হুম। এটা দিয়েন না। একটা ছোট্ট বাচ্চা। তার হাতে অভ্যাস তো তারে হয়তো তখন উনারে কইলে উনি কইতেছে, "না আমার বাচ্চা, হ্যাঁ, হ্যাঁ, মানে উনি মনে করেন আমি তো চুল-টুল পাকা দেখে হয়তো চট করে উত্তর দেন। এটা আমার বাচ্চা।" এবার এটা আমি তো মানে আমি খুব ভালো করে জানি আমার বাচ্চার মানে কেমনে আমার বাচ্চারে ভালো রাখুম এটা তো আমি জানি। কিন্তু তুমি তো আসলে জানো না। না। তুমি আসলে জানো না। তুমি কেন তার এই অ্যাডিকশন টাতে নিতেছো? আমরা কিন্তু এখন দেখো আমরা মোবাইল নিয়ে আমরা সবাই একটাই কথা চলছে যে মোবাইল বাচ্চাদের স্কিল, হুম, বাচ্চাদের যে ইনহেরেন্ট যে প্রতিভা
সেটারে নষ্ট করতেছে। তার মধ্যে যে কল্পনা করার যে শক্তি, সেটারে সে আঘাত করতেছে, সেটারে সে ভোঁতা বানাইতেছে। তারে নানা দিকে তাড়িত করতেছে। পজিটিভ কাজের থেকে তারে নেগেটিভ পথে তারে নিয়ে যাইতেছে। সেখানে মারাই দিয়া দিতেছে। তো সুতরাং আমি এইটা যে না এটা, এটা আমি বারবার বলি যে এটা একদম পরিবার থেকে এগুলো দায়িত্ব হইব। পরিবারগুলি যদি এই ক্ষেত্রে একটু সচেতন না হয়, পরিবারগুলি যদি মনে না করে যে আমাদের এগুলো মানে ভাঙা দরকার। বিশেষ করে আমি কমু অন্তত পড়াশোনা জানা যারা, তারা করুক, তারা শুরু করুক। তারা শুরু করলে তো অন্যেরা দেখব, তখন তারা বুঝবে। বরং আমি দেখি গ্রামে-ট্রামে দেখি ছেলেরাও কাজ-টাজ করে। অনেক মায়ের কাজ কইরা দেয়, ঘরের কাজ কইরা দেয়। কিন্তু শহরে তো তুমি এইসব দেখবা না। শহরে না। কিছু ছেলে তো পড়াশোনা করে না। হ্যাঁ, ড্রাগ এডিক্ট। কিন্তু তারপরও তাদের ঘরের কোনো কাজে মায়া দিতে কষ্ট লাগে, মার দিতে কষ্ট লাগতেছে। এটা মায়েদেরই প্রবলেম। হ্যাঁ, প্রবলেম। তো সুতরাং এগুলি না বারে, বারে কইতে হইব। এগুলি মানে আ আন্তর্জাতিক নারী দিবস একটা দিন। কিন্তু এই কথাগুলি কইতে হইব। ইনফরমেশন যে দেওয়া, আম দেখো তোরা যে কাজটা করস, তোদের এই কাজটার মধ্যে কিন্তু তোরা সমাজ পরিবর্তনের একটা কাজ করতে পারস। হুম। শুধু তাৎক্ষণিক একটা সমস্যা তুইলা না আমরা যেইভাবে আমরা যে কাজটা করতেছি, আমরা যে পডকাস্টটা করতেছি এটা এখন ট্রেন্ড, এটা একটা কালচার চলছে। কিন্তু মানুষ তো ওই মানে একটু সংক্ষিপ্ত বিষয় বা একটু শর্টে আয়া অন্য কিছু দেখতেই ভালোবাসে। না, অ্যা তোরা যদি তুমি এখন এইভাবে প্লেট সাজাও তাইলে এটা তুমি যদি দেখো মানে একটা এই আমি দেখতেছিলাম যে স্লোগানগুলি যে আসে আমাদের নারী দিবসের, তার মধ্যে একটা আছে যে মানে ব্রেক করতে থাকো, হ্যামার করো। হুম, তুমি জাস্ট মানে ভাঙতে থাকো। তুমি পারতাছো না তো তুমি এটারে বারে, বারে এটার মধ্যে আঘাত করো। মানে একদিনে হয় না, একদিন ঠিক হইব। হ্যাঁ, একদিনে হইতো না। কিন্তু বাট একদিন একদিন ঠিক। একদিন ঠিক হবে। কিন্তু পৃথিবীটা অনেক, অনেক বদলানো পৃথিবী। সেখানে কাজের ক্ষেত্রে মেয়েদের কিন্তু সব কাজ মেয়েরা এখন করতে পারে, কনিয়ে নাই। কিন্তু মেয়েদের আ আমি বলব যে টেকনোলজির যে দুনিয়াটা, সেটাতে মেয়েদের আরো বেশি যোগদান থাকুক। এটাতে থাকলে পরে তাদেরই উন্নতি হইব। তারা অন্যদের এম্পাওয়ার করতে পারব। আর পরিবারে যদি কেউ না আমার পরিবারের অন্য মেম্বাররা যদি না আমারে হেল্প করতে চায়, আমার কিন্তু এটা তাদেরকে কনভিন্স আমি করতে আমি কইতে থাকুম। একদিনে আমিও একদিনে পারতাম না। কিন্তু আমি এটা কইতে থাকুম। আমি এই কথাটা কইতে থাকুম। পরিবার ভবনে একটা কথা মনে পড়ছে। মেয়েদের ক্ষেত্রেই তো এটা বেশি হয় এবং তুমি তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি, তোমার সংসার জীবন সবকিছু পার হয়ে এমন একটা আ বয়সে এখন আয়া যেখানে তুমি দাঁড়ায় রইছো। তোমার যেই ফেলে আসা দিনগুলি তুমি যেগুলিরে পার করছো, এ এই যে মেয়েরা বাপের বাড়ি থেকে বিয়ের পর, হুম? আয়ে এবং সে তার বাবার সবকিছুই প্রায় বিসর্জন দিয়ে আয়ে। কন্যাদানের সময় এই যে কন্যাদান বিষয়টাই আমার ভীষণ ব্যাপারটা। কারণ মানুষ আমি যদি একটা মেয়েরে বা শুধু নারী পুরুষ না, আমি শুধু মানুষ হিসেবে দেখি। মানুষ তো দান করা যায় না এবং যিনি জন্ম দিল, যিনি পৃথিবীর আলো দেখাইলো, তিনি হাত দিয়ে আরেকজনের কাছে তার মেয়েরে দান করতেছে। এটা খুব প্যাথেটিক যদিও। দান করার পর তিনি বিয়ের পর কিছু অফিসিয়াল কিছু বিষয় থাকে যেটা হয় পদবি পরিবর্তন। এবং আমি জানি তুমি সেটার বিপক্ষে নিজেও করছো না। আর আমার তো করার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু যারা করে এই যে পরিবর্তন, পদবি পরিবর্তন, এখানে মেয়েদের অনেক ইমোশন জড়িয়া মানে জড়াইয়া থাকে। তুমি আ যদি সেরকমভাবে দেখো যারা আজও এই বিষয়টারে নিয়ে সেরা খুব ইয়ে করে। তারা চাইতো যে কোথাও বাবার এখন তো আরো হয় যে তুমি তোমার সারনেমটা রেখেও তুমি তোমার বাবার সারনেমটা ইউজ করতে পারবা। মিডল ইয়েতে একদম এন্ডে। কিন্তু ওই আগে সেটা আসিল না। হ্যাঁ? আগে এই বিষয়টা আসিল না। আগেও যখন একটা মেয়ে তার পদবিটারে রাখতে চাইতো অনেকটা করতে হইতো। আমি আগেও দেখতাম বেসিক্যালি আমার ওই ঠাকুমার থেকে শুনছি। কোনো মেয়ের শ্বশুরবাড়িতে আইলে ওই বাপের বাড়ির দেওয়ার নামটাও পরিবর্তন করত। কারণ এই নামটা ওদের ভালো লাগতো। এটা এখনো আছে মারাঠিদের মধ্যে এটা চালু।
হ্যাঁ, এখনো। হ্যাঁ, যে আমার নাম পূজা, তারা পূজা রাখতো না, আমার নাম অর্চনা দিয়া দিল। তা আছে। হ্যাঁ, এই যে আ শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি আ যে এই যে বিষয়টা, ওইটাও তো নারী দিবসের একটা পার্ট। যে একটা মেয়ে তার সমস্ত কিছু ছাইড়া, সঙ্গে তার পদবী, বাবার দেওয়া পদবী, হ্যাঁ? এরপরে আমরা আরো একটা বিষয়ে যাবো যেটা খুবই একটু টাফ। তবুও তুমি এইটা নিয়ে কি কইবা? আমি ১ম কথা বলি যে পদবী ইচ্ছা করলে না ছাড়লেও পারে মেয়েরা। আ এটা। আর কোনো আছে কিন্তু, যেমন বিশেষ করে আমি বললাম না যে মহারাষ্ট্রে দেখলাম আমি দেখলাম যে আমার দেখা এটা মহারাষ্ট্রে বিয়ের পরে নামটা চেঞ্জ হয়। এটা এরা এদের মতো একটা নাম দেয় আরকি। এখন ঋতু দেখো, বিয়ে যে এই যে মানে ম্যারেজ এটা হলো একটা ইনস্টিটিউশন। এটা কিন্তু একটা স্ট্রংগেস্ট ইনস্টিটিউশন আমাদের সোসাইটির মধ্যে। বিয়ের যে মানে বিয়ে নামক যে প্রতিষ্ঠানটা এটা হলো একটা মানে আমাদের সমাজ গঠনের একটা বড় অংশ, কিন্তু পার্ট এটা। এই যে সোসাইটি তৈরি করা, এই যে মানে এই যে মানে মানুষ, একজন মানুষ থেকে যে বহু মানুষের মধ্যে যে সমাজ তৈরি করা। কারণ একজন মানুষের তো সমাজ হয় না। সমাজ হয় বহু মানুষ যখন একসঙ্গে থাকে। এবং এই যে বিয়ে তো দুজনের হয় না। না, এই যে বহুত্বের ব্যাপারটা, এই বহুত্বের ব্যাপারটার মধ্যেই কিন্তু আস্তে, আস্তে সম্পত্তি আইলো, অধিকার আইলো, আস্তে, আস্তে বিয়ে আইলো। আর ১ম তো মানুষ তো একসঙ্গেই থাকতো। ১ম কিন্তু সম্পত্তি-টম্পত্তি আলাদা ছিল না। ধরো একটা গ্রুপ, এই গ্রামের মধ্যে একটা গ্রুপ আছে, এখানে ২০-২৫ জন একসঙ্গেই চাষবাস করে, একসঙ্গেই রান্নাবান্না করে, একসঙ্গে খায়, একসঙ্গে মাঠের মধ্যে ঘুমাইতেছে। কে কার স্ত্রী, কে কার স্বামী এসব নিয়ে কোনো কথাবার্তা ছিল না। যার যখন যার সঙ্গে সুযোগ হয়েছে তার সঙ্গে সম্পর্ক করছে, তো বাচ্চা হয়েছে, এরকম কিন্তু। কিন্তু যখন মানুষ যখন মানুষ আস্তে, আস্তে করতে আরম্ভ করলো, সম্পত্তির অধিকার মানুষের মানে মাথায় ঢুকলো। কারণ এগুলো তো সবগুলো তো ইভলিউশন না? একটার পর একটা আইতে থাকে। তখনই কিন্তু এই মানুষ সংসার করতে আরম্ভ করলো। তখনই কিন্তু সংসারে সংসারটা করতে গিয়ে কিন্তু বিয়ের প্রয়োজনটা এলো। হ্যাঁ, বিয়ের প্রয়োজন এলো। এবং বিয়েটা ২ টা পরিবারের মধ্যে বিয়েটা একটা মানে সমাজের আমাদের আর এখনো পর্যন্ত কিন্তু পৃথিবীতে বিয়েটা হইলো সবচেয়ে বড় একটা দিস ইস দ্য স্ট্রংগেস্ট ইনস্টিটিউশন হুম। ইন দ্য সোসাইটি এটা। তো এটা একেকজনের একেকটা নিয়ম। কোন নিয়মটা তুমি গ্রহণ করবা, কোন নিয়মটা তুমি বর্জন করবা, সেটা আমার মনে হয় মেয়েরা আ এটা কিন্তু মানে মিউচুয়াল ব্যাপার। অনেকটা মিউচুয়াল ব্যাপার। বিশেষ করে একদম ১ম থেকে তুমি কইতেছিলা যে মেয়েরা আজও যখন মা হয়, হ্যাঁ, হ্যাঁ? একটা মেয়ে বিয়ের পর কিন্তু এখন তো যেহেতু সমাজ পরিবর্তন হইছে, শিক্ষা-দীক্ষা সমস্ত কিছু থেকে এখন সিঙ্গেল মাদারও তো হয়। হ্যাঁ? যে মানে মা হওয়ার জন্য আমি মানে আমার দর্শকরাও সেই কথাটা কই। মা হওয়ার জন্য বায়োলজিক্যাল মা হইতে হবে এমন কোনো কথা নাই। আজকে আমি আমার মা হওয়ার ইচ্ছে আমি দত্তকও নিতে পারি। যে একদম। আমি মা হবো। সিউর, সিউর। তো বায়োলজিক্যাল মা এবং একটা মা হওয়ার যে স্বপ্ন, সেটা অনেক জায়গাতে দেখি যে একটা মেয়ে যখন বিয়ের পর মা হয় না, এটাও তার একটা চ্যালেঞ্জ। যে আমি মা হইতে পারছি না, তার মানে তো আমি নারীই না। মানে আমার কাছে আ ক্ষমতাই নাই। হ্যাঁ, এই বিষয়টা ভীষণ এ কষ্ট টাইমে এটা ঋতু, এটা আমরা তো খুব দেখি। এটা আমাদের কাছে খুব মানে নানা রকম ঘটনায় আসে। অনেক সময় দেখা যায় কি জানো তো? যে পুরুষ তার পরীক্ষাই হয় না। আরে তাহলে তো ডাক্তারের কাছে নও। মানে কার সমস্যা যেটা বুঝতে পারবো। পুরুষের তো পরীক্ষা পরীক্ষা পুরুষের তো কোনো এরকম আমি দেখছি। আর এই যে সিঙ্গল মাদার, আমি তোমারে একটা কথা বলি, এই প্রসঙ্গে একটা কথা বলি। পৃথিবীতে এখন ২ টো দেশ। হ্যাঁ। একটা হলো কোরিয়ার, একটা উত্তর কোরিয়া, আরেকটা হলো জাপান। এই ২ টা দেশ আস্তে, আস্তে উত্তর কোরিয়া তো সবাই বলছে যে উত্তর কোরিয়া থাকবে না বেশিদিন আর। কেন জানো তো? মেয়েরা বিয়ে করতে চায় না এখন উত্তর কোরিয়াতে। একটা পার্টনার নিতে চাইতেছে না। যে আমরা এদের স্লোগান কি জানো তো? মানে এটা হলো 4B। 4B হইলো মানে 4B বি বি মানে বিআই আরকি কথাটা। হইলো যে 4 না আরকি। ৪ টা নো। 4B মানে মানে 4 নোস, ৪ টা নো। ৪ টা নো হইলো ছেলেদের সঙ্গে বন্ধুত্ব কইরো না, ছেলেদের বিয়ে কইরো না, ছেলেদের বাচ্চার জন্ম দিও না, ছেলেদের বাচ্চার মা হইও না। কারণ ওইখানে তারা চাকরি করা যদি হয় মেয়ে, তাইলেও কিন্তু সংসারের সমস্ত বার্ডেন এই মেয়েটারে নিতে হয়। এবং পুরুষরা হইলো একদম স্বাধীন আর সমস্ত দায়-দায়িত্ব মেয়েদের কাঁধে।
মেয়েদের উপরে অ্যাট্রোসিটির সংখ্যাও অনেক বেশি। এইসব করতে, করতে এখন মেয়েদের পিঠ লাগছে দেওয়ালে। এখন তারা বিয়ে করতে রাজি হইতেছে না। এবং এটা একটা ভীষণ সমস্যা দেখা দিছে। ওইখানের যে পুরুষেরা এরা অন্যখানে ভিয়েতনামে যাইতেছে মেয়ে খুঁজতে, তারপর পাশের দেশে আইতেছে মেয়ে খুঁজতে। কিন্তু মেয়েরা কইতেছে 4B আমরা বিয়ে করতাম না তোমরারে। বিয়েও করতাম না, তোমরা বাচ্চার মাও হইতাম না, যাক। এবং হুম। সমাজ সমাজতাত্ত্বিকেরা ভয় পাইতেছে যে দেশটাই তো থাকতো না কদিন পরে। দেশটা জাপান, এত শিক্ষিত লোক, এত টেকনোলজিক্যালি এরা এত ইমপ্রুভড, কিন্তু দেখো জাপান এখন বৃদ্ধদের দেশ হয়ে দাঁড়াইছে। বিয়েরে ভয় পায়। যেমন ছেলেরা ভয় পায়, ঠিক তেমনি মেয়েরাও ভয় পাইতেছে বিয়ে। যে সন্তান ধারণ করতো, সন্তানের লালন পালনের দায়িত্ব যদি দুইজনে ভাগাভাগি করার দায়িত্বটা থাকে, তাইলে এই ভয়টা থাকে না। কিন্তু যেহেতু মেয়েদের কাঁধে চাপে, এই জন্যে জাপানেও কিন্তু সন্তান জন্মের সংখ্যা একদম কমে গেছে। এবং ফলে ইয়াং যে গ্রুপটা, সেটা জাপানে খুব কম। যুবকের সংখ্যা খুব কম। তাদের এভারেজ যে জনসংখ্যা 60 আপ, বেশি। তো এরা কিন্তু খুব ভয়ের মধ্যে আছে। তো ভারতবর্ষেও আমি আমি মাঝে, মাঝে যখন দেখি এগুলো আমি ভাবি যে আমাদেরও যদি বন্ধুরা, পুরুষ বন্ধুরা, তারা যদি এখন থেকে সতর্ক না হয়, তাইলে কিন্তু এই সমস্যা তারা কোনোদিন না কোনোদিন মুখোমুখি হইব। কারণ মেয়েদের তো পিঠ লাগবই দেওয়ালে। হুম। মেয়েদের কিন্তু দেয়ালে পিঠ লাগবই। মেয়েরা যত পড়াশোনা শিখবো, যত মেয়েরা বাইরের দুনিয়ার সঙ্গে তাদের যোগাযোগ হইব, যত তারা বাইরের খবরাখবর জানবো, তত তারা সিদ্ধান্ত নিতে শিখবো। এখন তো মেয়েরা সিদ্ধান্ত নিতে পারে না। আজকের দিনেও ঋতু, আমি এই ত্রিপুরার কথাই কমু। ৫ নাম্বার হাসপাতালে, নার্সিংহোমে ৫ নাম্বার বাচ্চা জন্ম দিল মেয়েটা। কেন জানো তো? আগের ৪ টা মেয়ে। ছেলের আশায়। ছেলের আশা, এবং এ ৫ম টাও ছেলে আর মেয়ে। আজকের দিনেও কিন্তু আছে। তো মেয়েদের কিন্তু মানে আ মানে পৃথিবীর ইতিহাসটা এখন যেভাবে চলছে, তাতে কিন্তু পিঠ মেয়েদের দেওয়ালে লাগলে পরে একটা ঘুইরা দাঁড়ানোর প্রশ্ন আয়া পড়ব। তো এই যে মা না হওয়ার সবাই ব্যাপারটা, সবাই এটা এই যে একটা মেয়ে মা হইতে পারে না, তখন যে এখন এই তুচ্ছ তাচ্ছিল্য এবং এখন সেটা বেশি মহিলারাই করে। না, তবে তবে একটা কথা আমি বলি, হ্যাঁ, এটা না, এটা তো মহিলারাও করে। আর যিনি হইতে পারেন না তারও খুব একটা কষ্ট থাকে। আমাদের এটা না, এটা আমাদের সামাজিক প্যাটার্নটা এরকম। সামাজিক প্যাটার্ন, সবাই মনে করে যে একটা বাচ্চার মা হইতে না পারা বোধহয় আমার অক্ষমতা। তো তুমি ইউ ক্যান অ্যাডপ্ট। তুমি কিন্তু অ্যাডপ্ট করতে পারো। কারণ প্রচুর বাচ্চা আছে যারা একজন মায়ের অপেক্ষায় আছে। প্রচুর আমাদের আমরা দেশে। এই মুহূর্তে আরেকটা সোশ্যাল মিডিয়াতে আরো একটা জিনিস ভাইরাল। হ্যাঁ, যেটা হচ্ছে পাঞ্চ বানরটা। তুমি হয়তো দেখছো না যে তার জন্ম পরেই তার মা মারা গেছে এবং সে একটা পুতুল নিয়া, মানে বানরের মতো দেখতে, চিড়িয়াখানাতে সেখানে দেখানো হইতেছে যে সে এখন ওই পুতুলটারই মা ভাবে। হ্যাঁ? সো পাঞ্চের ওইটা আমি তোমারে লিঙ্ক পাঠাবো, তুমি দেখতে পারবা। সো ওই মার যে জায়গাটা, হ্যাঁ? মানে আসলে না, আসলে কি হয় জানো তো? মেয়েদের এটা একটা কোর অফ দ্য হার্ট। এই যে মানে মা হওয়ার যে আকাঙ্খাটা, মেয়েরা এটা ভাবতে, ভাবতে বড় হইছে যে আমি বোধহয় মা হইতে না পারলে আমার জীবনটা সার্থক হইতো না। একদম। কিন্তু ঋতু, আমি আজকাল দেখলাম, আমি নিজে একজন মা। কিন্তু আমি আজকাল দেখলাম যে কোনো মেয়েরা মা হইতে আর চায় না। বলে এই দায়িত্ব আর নিতে পারতেছি না। এই দায়িত্ব ইন্ডিয়াতেও কিন্তু এই দায়িত্ব নিতে পারতাম না। এই দায়িত্ব আর আমার বহন করতে ইচ্ছা করে হুম। না। সবকিছু আমার কাঁধেই চাপবো, আমি পারতাম না এই কাজটা করতে। আবার ইন্ডিয়াতেও শুরু হইছে কিন্তু। দেখবা তুমি যে বিশেষ করে কর্পোরেট ওয়ার্লড এ আমি দেখতেছি, যারা খুব মানে কর্পোরেট ওয়ার্লড এ তো উপরের দিকে মেয়েদের জায়গা কিন্তু খুব কম। কারণ পারেই না। আমি তো যেটা তোমার আগে কইলাম না যে চাকরিটা করতে পারে না। কারণ এই যে তার যে ডিমান্ড, এত উপরে ওঠার যে ডিমান্ড, এই চাকরির যে ডিমান্ড, হুম। তোমারে ট্রাভেল করতে হইব, তোমারে বিদেশে যাইতে হইব, তোমারে নিয়মিত অফিসের মধ্যে মানে একদম আপ টু ডেট থাকতে হইব। এই চাপটা নিতে পারে না, কারণ সংসারের চাপ আছে তার। তার বাচ্চার যত্ন করতে হয়, ঘরে শাশুড়ি আছে বৃদ্ধ, শ্বশুর আছেন বৃদ্ধ, তাদের দেখাশোনা করতে হয়। অথবা শ্বশুর-শাশুড়ি বাচ্চাকে দেখতে রাজি হন না। এরকম তো অনেক ঝামেলা থাকে। এগুলো তাকে পোহাইতে হয়। যে কারণে মেয়েরা এই জায়গাটায় যাইতে পারে না। আর যারা যায়, হুম। তাদের একটা সংখ্যা আজকাল দেখি আমি বিয়েই করতে চায় না। বিয়েই করতে চায় না। যে দরকার নাই বাবা, পারব না, পারতাম না করতে। সব একলগে সামাল দিতে পারতাম না।
তার চেয়ে এমনি ভালো আছি, খুব ভালো আছি। তো এই যে কোরিয়ার কথা আমি বললাম, উত্তর কোরিয়া, উম এটা কিন্তু একটা উদাহরণ। তুই দেখবি যে এই যে আমাদের এখানে যে মোহন ভাগবত, হুম। উনি আজকাল বারবার কইতেছেন যে আ বার্থ রেট বাড়ানোর জন্য সবার চেষ্টা করা উচিত। বিশেষ করে উনি যদিও হিন্দুদের কথাই বলেন। উম আ তো উনি বলছেন যে মহিলাদের মানে বার্থ রেট আমাদের যে ইন্ডিয়াতে বার্থ রেট মানে এটা অ্যাকচুয়ালি আসলে না মানে এরা মানে যারা অ্যানথ্রোপোলজিস্ট এরা কয় যে তোর যদি মানে 2 পয়েন্ট মানে 50 এরকম মানে ২.৫% যদি হয় বার্থ রেট তাইলে এটা মোটামুটি একটা নরমালি এতে থাকে। তো আমাদের বোধহয় ইন্ডিয়াতে বার্থ রেটটা কারণ সবাই তো এখন একটুখানি সতর্ক হইতেছে তো একটু কমছে। কই মেয়েটা ২ আয়া পড়ছে। 2.1 এ। আমি দেখলাম যে মোহন ভাগবতজি আ উনি কইতেছেন যে আ মেয়েদের আ আরো সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করা উচিত। তো এটা আ শুধু কি মেয়েদের একার হুম। যদি মেয়েরা আরো বেশি সন্তান জন্ম দিতে চায়, তাইলে তার জন্য তো কত সুযোগ সুবিধা তোমার সৃষ্টি করতে হইব। হুম? তুমি এগুলো করো আগে, এনশিওর করো। একদম শেষে আমরা এখন হ্যাঁ, আরো একটা শেষ প্রশ্ন সেটা হলো কোনো ফ্যামিলিতে এখনো এটা করা হয়। এটা যে মেয়েদের তুমি মেয়ে, এই পরিবারের মান-সম্মানের দায় কিন্তু তোমার। কিন্তু সেক্ষেত্রে একটা ছেলেরে কিন্তু কওয়া হয় না। আর যদি কওয়া হয়, হয়তো খুব রেয়ার। কিন্তু একটা মেয়েরই কওয়া হয় কিছু হইলে বা সে যদি কাউরে ভালোবাসে, তার যদি কোনো আদার কাস্টে বিয়ে হয়, কাস্টিং প্রবলেম থাকে, সে কইব যে সেখানে কিন্তু তোমারই দায়। ওই যে দায়টা সেটা শুধু মেয়েরারই কেন থাকবো? থাকা উচিত না। কিন্তু এটাও আরেকটা কিন্তু স্টিগমা। সমাজ না কিছু নিয়ম মেয়েদের জন্য যেভাবে তৈরি করছে। এই যে মেয়েদেরই রান্নাঘরে পাঠাইতে হইব। মেয়েদের পুতুল পিন্না দিতে হইব খেলার জন্যে। তুমি মেয়ে ছোটবেলার থেকে তারে কইয়ে দেওয়া তুমি কিন্তু মেয়ে কিন্তু। তুমি কিন্তু ভাইয়ের মতো না। তুমি আরেকটু অন্যরকম। বা তুমি যখন মানে তুমি যখন মানে তার যখন ১ম যখন সে ঋতুমতি হয় তারে তুমি কিন্তু ঘরের থেকে বাইর হইও না, যাইও না, তোমার কেউ ছুঁইতে পারত না। এই যে কতগুলি স্টিগমা লাগায়ে দেওয়া মেয়েদের গায়ে, এগুলি তো সমাজ তৈরি করছে। এখন এগুলিকে আমি আবারও বলি ব্রেক দ্য বায়াস। চলো সবাই মিলে আমরা এই বায়াস গুলোকে ব্রেক করি। এগুলি একা কেউ পারবে না। কোনো নিয়মের মধ্যে নাই কিন্তু এগুলি। এগুলো কিন্তু কোনো নিয়মে নাই। কিন্তু এগুলি মেয়েদের কাছে আছে। মায়েদের কাছে আছে। পড়াশোনা জানা মায়েদের কাছেও আছে। তারা চাইলে এগুলো করতে পারে কিন্তু। উদাহরণ দেখাইতে পারে তারা। কিন্তু যাদের উপরে আমরা নির্ভর করি, তাদেরই তো হাতের মধ্যে দেখবা ৫ টা আংটি। তো তারাও তো মানে ওই জায়গাতে নাই। এটা আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হইছে এখানে। যে আমরা মানে যাদের উপরে নির্ভর করতে পারি, তারা যেকোনো কারণে তাদের রোলটা যে তারা আমার মনে হয় যে তারা ঠিকভাবে তাদের রোলটা আরেকটু তারা স্ট্রং করতে পারে তাদের রোল। তারা তো হাত বাড়াইতে পারে একজনের জন্যে। তারা তো একজনের ডাইক্কা কইতে পারে। উনার ছেলেরে কইতে পারে যে, "তুমি তোমার মানে ছোট বোন খাইতে বইছে তুমি তার একটা গ্লাস জল দাও তাকে।" বা বনে খাইছে তোমার থালার সঙ্গে তুমি বোনের থালাটা নিয়ে যাও। বেসিনে রাখো নিয়া থালাটা। এ কথা তো কইতে পারেন না। কিন্তু যাদের না এটা শুধু মেয়েদেরই। হ্যাঁ, এইটা আমি আমি দেখো নারী যে আন্দোলন, নারীবাদী যাদের বলা হয়, সেই আন্দোলন কিন্তু পুরুষরা শুরু করছেন। নারীবাদ কথাটা আ অনেকেই বলেন নানাভাবে ব্যাখ্যা করেন। অনেকে ভাবেন যারা যে উচ্ছৃঙ্খল হইলে বোধহয় নারীবাদ। ছোট জামাকাপড় পরলে বোধহয় নারীবাদী। হ্যাঁ, সিগারেট খায়া ফু কইরা ধোঁয়া ছেড়া দিলে বোধহয় আরেকজনের মুখে এটা নারীবাদী। অনেকে কিন্তু পুরুষরা নেশা করতে পারে, না মহিলারা অনেকে অনেকে মা না নেশা কাজে আমার কাছে মনে হয় নেশা কেন কাজের জিনিসটা নেশা করার দরকার কি? না নেশা কাজের জিনিসটা কিন্তু একটা পুরুষ মানুষ, পুরুষ এবং মহিলার জন্য তুমি ইকুয়ালিটি করতে আসো। ইকুয়ালিটি মানে তো সবকিছুতে। না, না, হ্যাঁ, তোরা এইখানে আমার আপত্তি। হ্যাঁ। তুমি এমন জায়গাতে ইকুয়াল করতে চেষ্টা করো না, যেখানে তোমার কোনো কিছু পায় না সমাজ। তুমি ইকুয়ালিটি কি?
ইকুয়ালিটি কিন্তু মানে কিন্তু কোনো কোনো ইকুয়ালিটি মানে কিন্তু সিগারেট ফুঁকানো না একসঙ্গে। না ইকুয়ালিটি মানে কিন্তু ইকুয়ালিটি মানে ছোট কিন্তু আমি ছোট জামা কাপড় পরা না। আমার ভাই গেঞ্জি পইরা হাঁটতাছে, হাফ প্যান্ট পইরা, আমিও গেঞ্জি পইরা হাফ প্যান্ট পইরা হাঁটি, আমার বয়স 18। দিস ইজ নট ইকুয়ালিটি। ইকুয়ালিটি কিন্তু এরকম না যে রাত্রিবেলাতে ছেলেরা বাইকে রেস দিতেছে, আমিও বাইকে রেস দেই। এটাও কিন্তু ইকুয়ালিটি না। ইকুয়ালিটি এগুলি না। ইকুয়ালিটি কোনখানে? ইকুয়ালিটি হলো তুমি নিজের ইমপ্রুভ করার জন্য যে কাজ, যে তোমার যে ক্ষেত্রটা, তুমি যাতে লেভেল ফিল্ডে দৌড়াইতে পারো। তুমি যে দৌড়ানোর যে তোমার যে মাঠটা, সেই মাঠটা লেভেল ফিল্ডে হোক। তুমি তোমার ভাই দৌড়াইতেছে একটা খুব সুন্দর জায়গা দেয়া। আর তুমি যে দৌড়াইতেছো এটার মধ্যে খাদ্রা কুতুল। তোমার রান্না করতে হয়, তোমার মায়ের জন্য জল আনতে হয়, তোমার মায়ের বাচ্চা দেখতে হয়। এই যে আর তোমার ভাই আরাম কইরা সকালবেলা চান কইরা সে স্কুলে যেতে পারতেছে। কিন্তু তুমি বোন, তুমি কি করতেছো? তোমারে ২ মাইল ২ কিলোমিটার দূরের থেকে জল টাইনা তুইলা দিয়া যাইতে হইতেছে, গরুর খাবার টাইনা দিয়া যাইতে হইতেছে। এই যে এইটা চাই না। আমরা চাই লেভেল ফিল্ড। হুম? যে সে যেখান দিয়ে হাঁটে আমারও ওখানে হাঁটতে দাও। আমারও এই ফিল্ডে দৌড়াইতে দাও। আমার পা আছে। আমারে আমারে আমার সমান ফিল্ডে দৌড়াইতে দাও। আর যতদিন আমি সেটা না পারি, ততদিন আমার জন্য কিছু আলাদা ব্যবস্থা করো। একদম যতদিন আমি না পারি, আমি সংরক্ষণ চাই না। কিন্তু যতদিন আমি না পারি, ততদিন আমার একটু আলাদা সুযোগ সুবিধা দাও। নাইলে আমি কিভাবে যাবো? আমি তো পারতাম না তো দৌড়ে। কারণ তুমি তো পৌঁছে গেছো গোলে। আমি তো এখন এই পয়েন্টে রয়ে গেছি। আমি এখনো স্টার্টিং পয়েন্টে আছি। তুমি দৌড়ে গেছো গোলে। তা আমি তো কি করে পৌঁছুম? তা আমারে একটু সুযোগ দাও। আমারে ৩ মিনিট সময় দৌড়ানোর বেশি সুযোগ দাও। তাইলে গিয়ে আমি এখানে পৌঁছুম। একদম যখন আমি পৌঁছুম তারপরে তুমি আমার আর দিও না। তারপরে আমি একসঙ্গে দৌড়ামু। কিন্তু আমি তো শুরু করতে পারলাম না। কারণ আমি তো মায়ের লেগে জল আনতে গেছি। আমার কলের জলটা যাইব গো দেইখা আমি ২ বালতি জল মারে তুইলা দিয়ে আইছি বাড়িতে। আমার আইতে দেরি হইছে। তোমার এই সময়টা দাও। দিস ইস দ্য ফ্রিডম, দিস ইজ দ্য ইকুয়ালিটি ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে এই যে মানে ইকুয়ালিটির আরেকটা শব্দ হলো ইকুইটি মানে সমান সুযোগ তৈরি করা। হুম হ্যাঁ, ইকুইটি যদি তুমি এনশিওর করো তাইলে তুমি ইকুয়াল স্ট্যাটাস তুমি আইতে পারবা। সেটাই। চাকরিতে মানে এই যে জিনিসটা তুমি যেটা কইলা আমরা অনেক সময় দেখি যে রাস্তাঘাটে এখন তো লাইফস্টাইল চেঞ্জ হয়েছে না হ্যাঁ, অনেক নিউ জেনারেশন যারা টিনেজার তারাও এখন তাদের বন্ধুর সাথে কিছু কিছু বিষয় রপ্ত হইতেছে যেটা তুমি কইলা দিস ইজ নট ইকুয়ালিটি মানে ওই জিনিসটা ওই দৃশ্যটা কিন্তু রাগ এইটা মহিলাদের হ্যাঁ মহিলাদের মধ্যে তো এই যে কনভারসেশনটা হইলো আজকে এবং অবশ্যই যারা দর্শক ওই পারে দেখছে মানে এই যে কনফিউশন গুলো এই যে মনের কথাগুলো তুমি যেইভাবে মানে তোমার মতো করে বুঝাইছো আমাদের তার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ এবং তুমি টক উইথ ঋতুতে প্রথমবারের মতো মানে মানে তোমার এখানে আয়া যে আমরা এইটুকু আলোচনা করতে পারছি আমি জানি না কতটুকু হেল্প হইব মানুষের এইটা আসলে নারী দিবস হিসেবে মানে আমারও একটা বিষয় ছিল যে সবাই কয় যে আমি এইটা করি বা আমি হাউস ওয়াইফ উনি ওয়ার্কিং ওমেন আবার অনেক সময় দেখা যায় ওয়ার্কিং ওমেন আর হাউস ওয়াইফের মধ্যে একটা ডিবেট চলতে থাকে যারা বাইরে কাজ করে বা যারা হাউস ওয়াইফ তো 24 আওয়ার্স এর একটা ডিল ওয়ার্কিং ওমেন আরো বেশি ডিল করে কারণ তারা অফিসেও করে বাড়িতেও করে তো ওই জিনিসটাও মানুষের মধ্যে একটা ডিবেট চলতে থাকে যে কে বেশি পরিশ্রম করতেছে এই যে বিষয়টা হ্যাঁ বা এখন আমার ধরো আমি ওয়ার্কিং ওমেন বা আমি বাইরে কাজ করতেছি আমার শাশুড়ি ধরো বলছে আমরা তো এরকম সুযোগ সুবিধা পাইছিই না ডেফিনেটলি পাইছি না কারণ তাদের সময় সেটা ছিল না তো এই বিষয়টা তুমি কি করবা প্রথমত হচ্ছে হাউসওয়াইফ আর বাইরে যারা কাজ করে ওয়ার্কিং ওমেন ওয়ার্কিং ওমেন তাদের মধ্যে কিন্তু তুমি সুযোগ পাইছো না এজন্য তুমি চাকরি পাইছো না। তুমি সুযোগ পাইছো না এজন্য চাকরি পাইছো না। কিন্তু তোমার যে কাজ বা ঘরে যে থাকে তারও যে কাজগুলি আছে সেগুলো কিন্তু অনেক বিশাল। আর ওয়ার্কিং ওমেন আমি তোমাকে বললাম ঋতু যে ওয়ার্কিং ওমেন যারা অর্গানাইজড সেক্টরে কাজ করে তাদের সংখ্যাটা খুব কম। তাদের সংখ্যাটা ১৭-১৮% আর বাকি যারা তারা হলো 5C যেটা আমি তোমাকে আগে হুম বললাম।
যেটা হইলো তোমার মানে কেয়ারিং, ক্যাটারিং, ক্লেরিক্যাল, হুম। ক্যাশিয়ারিং অ্যান্ড ক্লিনিং। এই 5C এই হলো ওয়ার্কিং ওমেন। তো তারার যে কাজ আর তোমার যে ঘরের কাজ, তার মধ্যে কিন্তু মানে ডিগনিটির দিক থেকে কিন্তু তুমি তোমার সন্তান পালন করো, তারপরে বাইরে কিছু করার চেষ্টা করো, তুমি তোমার শ্বশুর-শাশুড়ির দেখাশোনা করো। তোমার শাশুড়ির দেখাশোনার জন্যও তো একজন লোক লাগবে। তোমার সন্তানকে দেখাশোনা, তাকে পড়াশোনা করার জন্য একটা সময় দিতে হয়। তো তোমাকে কিন্তু দিতে হয় নিয়ম মতো। নিয়ম মতো তোমার একজন ওয়ার্কিং ওমেনকে তার কাজ আর মানে যিনি ঘরে কাজ করেন, একজন ঘরে যিনি কাজ করেন মানে হাউস ওয়াইফ যাকে বলা হয়, আমি বলব যে তাকেও কিন্তু তার জন্য কিন্তু সামাজিক ভাতা চালু করা উচিত আমি মনে করি। তার জন্য একটা পেনশন থাকা উচিত। কারণ তার কন্ট্রিবিউশন কিন্তু বিশাল। হুম। তার কন্ট্রিবিউশন কিন্তু বিশাল। যে বাইরে গিয়ে একটা নার্সিং এর কাজ করলো, হ্যাঁ? যে একজন পেশেন্টকে দেইখা ৳৫০০ রোজগার করে নিয়ে আইলো বাড়িতে। তার যে কন্ট্রিবিউশন আর যে বাড়িতে থাকলো, যে এতগুলি লোকের দেখাশোনা করলো, তার কন্ট্রিবিউশন কি তার চেয়ে কম হইতে পারে? কম তো হইতে পারে না। সুতরাং তার জন্যে কিন্তু একটা সামাজিক ভাতা থাকা দরকার এবং এটা আছে কোনো দেশে। এটা কিন্তু আছে কোনো দেশে চালু। এটা থাকা দরকার। এটা আমরা দাবিও করতে পারি যে এটাকে কাজের অংশ মানে এই যে ঘরের কাজটারে তুমি কাজের স্বীকৃতি দাও। এটার দাবি, এটা কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের দাবি যে ঘরের কাজটারে কাজের স্বীকৃতি দাও। গৃহকাজ কাজের স্বীকৃতি পাক। তাইলে দেখো তাইলে তোমার মধ্যেও যে এই যে একটা আমার যে একটা মানসিক একটা যন্ত্রণা হয় যে আমি বাইরে কাজ করি না। সে বাইরে জায়গা রোজ দিন কাজ করতে। কিন্তু আমি যে আ আমি ট্রেনে একটা বাচ্চা মেয়ের সঙ্গে দেখা কম বয়সের। তার কোলে ছোট বাচ্চা আমি ট্রেনে দেখলাম যে তার হাসব্যান্ড সেও একটা কম বয়সী ছেলে, তুইল্যা দিয়া গেল। আমি ইন্দোর থেকে কলকাতায় ফিরতাছি, লম্বা জার্নি কিন্তু। তো বাচ্চাটা অনেকক্ষণ কথাবার্তা মেয়েটার সঙ্গে। অ্যা ছোট বাচ্চা। তো আমাকেও কইল যে তা আমি জিজ্ঞেস করলাম, "তুমি কি করো?" বলল, "ম্যাডাম আমি না ইঞ্জিনিয়ার। আ কিন্তু আমি না এখন চাকরিটা থেকে আমি কিছুদিনের জন্য আমি লিভ নিলাম।" আমি বলছি, "কেন রে?" কইল যে, "ম্যাডাম আমার বাচ্চাটা ভীষণ ছোট। এখানে না আমরা ২ জন পারছি না। এখন আমি এজন্য মায়ের কাছে গিয়ে থাকবো। তো মায়ের কাছে যেহেতু থাকুম আমি, এইজন্য আমি কিছুদিনের জন্য লিভ নিতেছি।" কারণ আমরা হিসাব কইরা দেখলাম যে এটাও একটা ইনভেস্টমেন্ট। আমরা হিসাব করে দেখলাম যে আমি যদি এই বাচ্চাটারে আমি যদি মানে আয়া রাখি বাড়িতে, তারে যদি আমি আর এত ছোট বাচ্চাকে আয়া রাখলে হয় না। কারণ তখন মানে বড় শহরগুলিতে আমি দেখছি যে তারা ডিমান্ড করে যে ফ্যামিলি একজন মেম্বার রাখো। কারণ অনেক ছোট বাচ্চা সে কথা কইতে পারে না। তো যদি আয়া রাখি অথবা কোনো সেন্টারে তারে দেই, কোনো ক্রেচ সেন্টারে তারে দেই, তাইলে যে যত খরচ আমার করতে হইব, যত সময়, যত মানসিক অ্যাংজাইটি, তার চেয়ে আমি যদি ৬ মাস লিভে থাকি, বাচ্চাটা একটু বড় হয়ে যায়, তারে আমি কোথাও দিতে পারি, সে কথা-টথা কইতে পারে, সেটাও দেখলাম একটা ইনভেস্টমেন্ট। সুতরাং এটাও দেখতেই যে হুম। ইনভেস্টমেন্ট। সেক্ষেত্রে আমরা কিভাবে দেখি এটা হলো তার নির্ভর করে এটাই অনেকটা তার উপরে। আর আমি আবারও বলি যে যারা আমাদের অভিভাবক, রাষ্ট্র, তাদের পলিসির উপরে অনেকটা ডিপেন্ড করে আমাদের চিন্তাভাবনা। তারা কিন্তু এটারে কিন্তু কাজের স্বীকৃতি দেওয়ার জন্যে অনেকদিন থেকে দাবি উঠছে। অনেকদিন। রাষ্ট্রসংঘ না করলেও আমাদের দেশ করতে পারে। তুমি করছো না দেখে আমি করতাম না তাও তো হইতে পারে না। আমি তো করতে পারি। এটা কিন্তু সবাই বলছেন কিন্তু এটা করা হয় না। এটা করলে পরে মানে অনেক, অনেক সুরাহা হয় অনেক কিছু। একদম, একদম। আ আমরা অনুষ্ঠান এখানেই শেষ করতেছি এবং আজকে যারা আমাদের পডকাস্ট দেখছেন তারা অবশ্যই অনেক দিকে অনেক প্রশ্নের উত্তর নিশ্চয়ই পাইছেন এবং টক উইথ ঋতু পডকাস্টে এই ওমেনস ডে স্পেশাল এই এপিসোডটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করবেন এবং আমাদের যিনি অতিথি তার কাছে যদি কোনো প্রশ্ন থাকে মন্তব্য করতে পারেন। তার কাছে পৌঁছানো মানে বার্তা পৌঁছানোর দায়িত্ব আমাদের এবং আপনারা সেটা ভাববেন যে আরো কি আপনাদের মনে প্রশ্ন আছে, আরো কি ধরনের অনুষ্ঠান বা কি ধরনের কিরকম অতিথি আপনাদের পছন্দ আমরা অবশ্যই আনার চেষ্টা করুন। তত